আর আমার পিঠে কোনো ব্যথা নেই। তুমি হাত বুলিয়ে দিয়েছো, তোমার হাতের ছোঁয়ায় আমার পিঠের ব্যথা সব জ্বালা নিয়ে গেছে। দামিনী কোথায় তোরা? কোথায়? হ্যাঁ রাজা, হ্যাঁ দামিনী কোথায়? কোথায় তোরা? এই যে রকি মনে হয় দাদা দল বল নিয়ে এদিকেই আসছে, ওরা আমার দেখতে পেলে প্রাণে মেরে ফেলবে। এখন কি হবে দামিনী? তোমার কোনো ভয় নেই রাজা, তুমি যখন একবার আমার হাত ধরেছো তখন তোমাকে প্রাণে বাঁচানোর জন্য চলো চলো আমরা এই গণবিবাহের মঞ্চে লুকিয়ে পড়ি। ওখানে অনেক মানুষের ভিড় হয়েছে রাজা, তাড়াতাড়ি চলো রাজা, তাড়াতাড়ি চলো। রাজা মেলার মধ্যে কেউ অশান্তির সৃষ্টি করবেন না। এই মেলা হলো পরিবর্তনের মেলা। স্বার্থের জন্য মানুষের সঙ্গে মানুষের হিংসা, খুন, সন্ত্রাস, ধর্ষণ ও নোংরা রাজনীতির যে ছবি আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, সেই ছবি পরিবর্তন করার জন্যই এই মেলার আয়োজন করেছি। দীপদা, এই মেলার মাঠে রাজা দামিনীকে দেখতে পাচ্ছি না। আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে রকির সঙ্গে দামিনী আর রাজার সাথে কথা কাটাকাটি হয়েছিল। রকি ও দলবল নিয়ে এসে মেলার পরিবেশ নষ্ট করতে চাইছিল। আমি ওদের গুন্ডামি বন্ধ করে দিয়ে আসছি। তুই ততক্ষণে গণবিবাহের শেষ জুটিটার বিয়ের বন্দোবস্ত কর, আমি ওই দিকটা সামলাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গণবিবাহের নবম জুটির বিয়েটা ভালোভাবে সমাপ্ত হয়েছে, বাকি রয়েছে দশম জুটি। আচ্ছা একবার দেখে নিই তো এই দশম জুটিতে কার নাম আছে। হ্যালো কৌশিক। কে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি মেঘা। কিন্তু তোমার এমন দুরবস্থা কেন? দুরবস্থা না মানে তোমাকে এমন পোশাক আমি কোনোদিন দেখিনি তো, তাই। সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে মোটা টাকার মাইনে চাকরি করা যে কোনো মানুষেরই লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। সেটা ঠিক আছে, কিন্তু এমন নোংরা পোশাকে এমন সুন্দর পরিবেশে তুমি কিছুতেই আসতে পারো না। তুমি কিন্তু খুব অন্যায় করেছো। তুমি কি দামিনীর মুখে শুনে আমাকে অপমান করছো? আমার বোন সেরকম মেয়ে নয় যে তোমার নামে আমাকে কিছু বলবে, কিন্তু তোমাকে দেখে আমাকে আর আগের মতো ভালোবাসতে ইচ্ছে করছে না, তাই না? আমাকে ঘৃণা করছে, তাই না? আমার ভালোবাসা তো ঠুনকো নয় মেঘা যে অল্পেতে ভেঙে যাবে। তাই এসো না মেঘা, আজ এই সুন্দর মুহূর্তে আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তাকিয়ে দেখো মেঘা, তাকিয়ে দেখো, এই গণবিবাহের মঞ্চে বিয়ে করে কত ছেলে মেয়ে তারা নতুন জীবনের সন্ধানে চলে যাচ্ছে। তাই তুমি এসো, তুমি আমি একত্রিত হয়ে আমাদের এতদিনের ভালোবাসাকে আমরা সার্থকতায় রূপ দিই। কিন্তু আমি তো এখন বিয়ে করতে পারবো না কৌশিক। কেন মেঘা, তোমার বাড়িতে কি কোনো আপত্তি আছে? না, আমার স্বপ্ন আছে। মেঘা? ইয়েস কৌশিক, আমি স্বপ্ন চাই, সুখ চাই, অর্থ চাই, সুন্দর বাড়ি চাই, ব্যাংক ব্যালেন্সের পরিমাণটা বাড়াতে চাই। মেঘা, তাই তোমার এই বিয়ে নামক প্রস্তাবটা আমি নাকচ করে দিলাম। মেঘা? ইয়েস কৌশিক, আজ এই গণবিবাহের মঞ্চে আমার বসের বিয়ে, সেই জন্য আমার এখানে আসা। তোমার সঙ্গে দেখা হয়ে গিয়ে ভালোই হলো। আমার মনের কথাটা আমি তোমাকে সরাসরি জানিয়ে দিয়ে গেলাম। মেঘা তুমি যেও না, ফিরে এসো মেঘা, তুমি ফিরে এসো। সাময়িক সুখের জন্য তুমি লোভের আকাশে উঠতে যেও না মেঘা। ওই লোভের ফানুসটা যেদিন ফেটে যাবে সেদিন কিন্তু তুমি মাটিতে মুখ থুবড়ে পড়বে। চলে গেল মেঘা, আমার কোনো কথা শুনলো না। এই কৌশিক তার মনের সুগন্ধ দিয়ে মেঘার মনে জমে থাকা দুর্গন্ধ পরিষ্কার করে তাকে সংসার মন্দিরে প্রতিষ্ঠা করতে পারলো না। হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটা জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমাকে কেমন লাগছে? একেবারে ময়ূর ছাড়া কার্তিক। ময়ূর আমি পেয়ে গেছি। তুমি আমার ময়ূর হবে। মানে? মানে মানে কার্তিক ছিল চিরকুমার, আর আমি আমার আইবুড়ো নাম ঘোচাবার জন্য
আমি তোমাকে শালা বাবু বানাবো। বাজে কথা একদম বলবে না গজেন্দ্র প্রতাপ। লোকটা আমি বাজে হতে পারি, কথা কিন্তু খাঁটি বলি। তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই আমার সব দোষ গুণ ক্ষমা করে দিয়ে 1 লক্ষ টাকা বরপণ নিয়ে তোমার বোন দামিনীর সঙ্গে বিয়ে দেবো বলে কথা দিয়েছে। বিশ্বাস হচ্ছে না? লিস্টে 10 নম্বর জুটি কার নামটা আছে? না না না, এ কিছুতেই হতে পারে না। এই লিস্টে তো দেখছি আমি না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। হবে হবে, এই মেলাতে নিশ্চয় নিয়মের পরিবর্তন হবে না, তাই দেরি না করে 10 নম্বর জুটি দামিনী মুখার্জির নামটা ঘোষণা করো। মাইকে না দামিনীকে ডাক। বড় খোকা যখন বলেছে তখন দামিনীর বিয়ে এখানেই হবে। এ তুমি কি বলছো বাবা? যে লোকটা তোমার এত বড় ক্ষতি করলো তাকে তুমি... সে যখন বলেছে তখন দামিনীর বিয়ে এখানে হবেই হবে। কিন্তু আমি বেঁচে থাকতে তা কিছুতেই হবে না। হবে, কারণ আমি দামিনীর বাবা। আমি যখন বলছি তখন দামিনীর বিয়ে এখানেই হবে। ডাক বাবা ডাক, দামিনীকে ডাক। ডাকছি। গণবিবাহের দর্শন জুটি দামিনী মুখার্জি, আপনি মঞ্চে চলে আসুন। লগ্নের সময় পেরিয়ে যাচ্ছে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। 10 নম্বর জুটি বিয়ে হয়ে গেছে। না ছুটকি বাবা, রাজা, কি করবো বলতো দাদা? এই রকির ভয়ে গণবিবাহের সাজঘরে বসে লুকিয়েছিলাম। আর আমি সেজেছিলাম কোণে, কিন্তু পুরোহিত মশাই আমাদের সত্যিকারের পর্ব ভেবে জোর করে বিয়ে দিয়ে দিলেন। ওই বিয়ে আমি মানি না। তোমাকে বিয়ে করবো বলে তোমার বাবার হাতে বরপণ বাবু নগদ 1 লক্ষ টাকা দিয়েছে। হ্যাঁ দিয়েছিলে তো, মদও খাইয়েছিলে, কিন্তু তুমি যে দামিনীকে বিয়ে করবে সে কথা তো বলেনি। দিনু কাকা, তোমার কপালটাই খারাপ। তোমার টাকাও গেল আর দামিনীও গেল। তোমার আইবুড়ো নামও খুশলো না, আর আমাকে ময়ূরও সাজতে হলো না। এই বর যখন আমি সেজেছি, বিয়ে তখন আমি করবই। ওই দামিনী চলো। না দাদা, ও তো এখন তোমার ছোট ভাইয়ের বউ। ভাসুর হয়ে ছোট ভাইয়ের বউয়ের গা ছুতে নেই দাদা, জানো না? জানবে 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 জানবে। আমি যখন একবার চৌধুরী বাড়ির ছোট বউ হয়েছি, আস্তে আস্তে উনি সব জেনে যাবেন, তাই না ভাসুর ঠাকুর? তুমি কিন্তু জানো না, তুমি কিন্তু আগুন নিয়ে খেলতে যাচ্ছ। তুমি জানো না আমি কত বড় হিংস্র জানোয়ার। আর আপনিও জানেন না ভাসুর ঠাকুর, আমি হব আপনাদের সংসার সার্কাসের রিং মাস্টার। অবাধ্য জানোয়ারকে কি করে জব্দ করে খেলা দেখাতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। চলো রাজা, এখন তোমার বাড়িতে যাই। চলো। রাজা, তুই বাড়িতে ঢুকবি না। 100 বার ঢুকবে। রাজা ও নিজের অধিকারে ঢুকবে। প্রয়োজন হলে রাজা আইনের সাহায্যটা নিয়ে ঢুকবে। রাজাকে চালনা করব আমি। রাজা এবার মারের জবাব মার দিয়েই দেবে। শুনুন, প্রত্যেকটা পুরুষ মানুষের প্রতিষ্ঠার পিছনে থাকে তার স্ত্রীর হাত। বিষ্ণুপ্রিয়া না থাকলে শ্রী চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না। নাট্য জগতে গিরিশ ঘোষ হতে পারতেন না যদি ওনার পাশে ওনার স্ত্রী সুরাত না থাকতেন। আমি সোজ হয়ে ঢুকছি আর ফাল হয়ে বেরোবো। কিন্তু সির্ফ ট্রেলার থা, পিকচার अभी बाकी है मेरे दोस्त। এই তোর কথাবার্তা শুনে আমি তো পাগল হয়ে যাব বলে মনে হচ্ছে। পাগলা, তোর পাগলি কই? মানে এই তো তোমার পাগলা তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। পাগলা, তোর পাগলি হতে চাই। পাগলা, তোর পাগলি হতে চাই। আশ্বিনের শারদ প্রাতে মন্দিরে মন্দিরে বেজে উঠেছে শঙ্খ ঘণ্টা। ধরণীর বহিরাকাশ অন্তরিক্ষে মেঘমালা দিক দিগন্তে ছড়িয়ে দিচ্ছে দেবীর আগমন বার্তা। সে আসছে, সে আসছে, সে আসছে, সে আসছে দাদা। কে আবার? শিবের সঙ্গে দুর্গা। তাই তো তোমাকে বলছি সত্য, ঠাকুর আসতে কতক্ষণ? ঠাকুর গেছে বিসর্জন। তার মানে আবার রাজা এই যে মার খেয়ে আলো দেখতে গেল, আজও ফিরে আসেনি দাদা। কি করে ফিরবে? ওরা জোর সব কিছু কেড়ে নিয়েছে।
তারপর গজেন্দ্রকে যেভাবে মেরেছে তাতে ও আর কোনোদিন ফিরে আসবে না। আমাকে বাবা বলে ডেকে খুলে দেবে না আমার এই লৌহ শৃঙ্খল। সত্য, এ জীবনে আর বোধ হয় আমার মুক্তি নেই। মুক্ত আমি একদিন করবই দাদা, মুক্ত আমি একদিন করবই। আর রাজাকে ফিরিয়ে দেবো আপনার উত্তর শুনের অধিকার। কি করে করবে? তুমি যে অন্ধ। অন্ধ হলেও যে আমি এককালে সব রেজিস্টার ছিলাম দাদা, তার উপর আমার বিশ্বাস ভগবানের বিচার চিরকাল একটার পর চলে না। হ্যালো হাই ভাই ভাই, চলবে চলবে ঘর জামাই। চললে আমি কিন্তু ভগবানের বিরুদ্ধেই দাঁড়াবো। হ্যাঁ, অন্ধের কি বা দিন আর কি বা রাত। সুতরাং দাঁড়ালেও তোমরা আমাদের কিছু করতে পারবে না, বরং আমি তোমাদের দিয়ে দেব অনলি ওয়ান ইনজেকশন। কেন কেন চন্দ্র কেন? তুই তো আমার ছোট বোন। ছোটবেলা থেকে অর্থ প্রাচুর্যে বড় করে তোকে আমি সত্যের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, তবু তুই আমাদের উপরে এত নিষ্ঠুর কেন? আমি যে তোমার প্রপার্টির অন্তর ভাগ চাই দাদা, আর আমার গজু সেটা আমাকে দেবে বলেছে। কোনোদিনই দেবে না, ওই লোভের জন্য তুমি একদিন মরবে। ভাই ভাই ভাই, তবু তোমরা বাঁচবে না, আর বাঁচবে না ওই রাজা। বলো না ঠাকুরজি, বলো না, ও কথা তুমি বলো না। ও কথা শুনলে এই অসহায় মাঝে আর বাঁচবে না। চিরদিন আমার চোখে ঝরবে বেদনার অশ্রু। সংসারের ইতিহাসে মান আমি থেকে যাবে কলঙ্ক। তাই বলো ঠাকুরজি, বলো আমার রাজা। আমার দয়া এখনো মরিনি মা, বরং দীননাথ মুখার্জির মেয়ে দামিনীকে বিয়ে করে আবার আপনার কাছে ফিরে এসেছে মা। ইউরেকা ইউরেকা, ও মাই ক্রুয়েল গড, ইউ আর এ জোকার। দাদা আমি বলেছিলাম না ভগবান আছে। সত্য, হ্যাঁ, সেই জন্যই তো শিবের সঙ্গে আমার দুর্গাও এসেছে। এবার আমার মুক্তি হবে। উনি কি? উনি তোমার শ্বশুর মশাই। বাবা। রাজা, বাবা বাবা বাবা। আরে না না, ওকে প্রণাম করো না, ও একটা বদ্ধ পাগল, তোমাদের ঘর মটকে দেবে। তাহলে উনি কে? উনি তোমার পিসে মশাই, আর এই চন্দ্র ঠাকুরজির বর। আপনি আমাদের আশীর্বাদ করুন পেশমশাই। হ্যালো হাই বাই বাই, ও একটা অন্ধকার জামাই, ছোট লোকের জাত। তাছাড়া বাড়ির কাজের লোকে কি কেউ প্রণাম করে? কেউ না করলেও আমরা করব, কারণ ওনারা আমাদের গুরুজন। দামিনী, তাহলে সবার আগে আপনাকেই প্রণামটা করি পিসিমণি, কারণ আপনি ওই পাগলটার বোন আর ওই অন্ধ কাজের লোকটার স্ত্রী। সুতরাং আপনাকে না, আমি তোমাদের প্রণাম নেব না। তাহলে আমিও কিন্তু এই বাড়ির বইয়ের অধিকারে আপনার মতন পরগাছাকে সংসার থেকে বিদায় করে দেব পিসিমণি। হ্যালো হাই ভাই ভাই, তার আগে বৌদি তোমাকে বউ বলে বরণ করে ঘরে তুলুক, তারপর তো তুমি আমার উপর ওই গিন্নিপনা দেখাবে। সেই ভালো মা, তুমি বরং আমাদের বরণ করে নাও। আমি হ্যাঁ গায়ত্রী, তুমি, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজ হাত জোড় করে বলছি, সৎ মা হলেও তুমি আমার ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুলে নাও। কিন্তু গজু না বলা পর্যন্ত তুমি এ কাজ করবে না বৌদি। কিন্তু এই কাজটা না করলে যে লোকে হাসাহাসি করবে, এই চৌধুরী বাড়ির দুর্নাম হবে। আর বরণ করে নিলে এই চৌধুরী বংশের শেষ প্রদীপটাও নিভে যাবে। এই দামিনী হচ্ছে একটা বিরাট তেলের ট্যাঙ্কার, হাজার ফুটেও প্রদীপটা নেবে না। তাই বলছি আপনি আমাদের নিশ্চিন্তে বরণ করে নিন মা। কিন্তু কোনো কিন্তু নয় গায়ত্রী, আমি বলছি তুমি ওদের বরণ করো। না, বরণ করবে না। করবেন করবেন, মা আমাদের ঠিক বরণ করবেন। জানেন তো পিসিমণি, আমার আবার সোনার গয়নাতে ভীষণ অ্যালার্জি। আর তাছাড়া এই গয়নাগুলো আমি একদম গায়ে রাখতে পারি না। আর এই গয়নাগুলোতে না আমাকে ঠিক মানায়ও না। আপনি যদি পরেন আপনাকে খুব সুন্দর মানাবে পিসিমণি। হ্যালো হাই ভাই ভাই, এগুলো সব সোনার বুঝি? হ্যাঁ পিসিমণি, এই গয়নাগুলো তো সব আমার মায়ের। আজকেই আলমারি থেকে বের করে পড়েছি। আমি তো ভেবেছিলাম এই গয়নাগুলো না সব আপনাকেই দিয়ে দেবো, আপনাকে খুব সুন্দর মানাবে পিসিমণি। কিন্তু কপাল মন্দ আমার, বরণই যখন করবেন না, যাই আবার বাড়িতে ফিরে যাই, গয়নাগুলোকে সব আলমারির মধ্যে লকারেই তুলে রাখি। হ্যালো হাই ভাই ভাই, তাই কখনো হয়? ঘরের বউ চৌকাটে পা দিয়ে বাইরে ফিরে যাবে, তাহলে ঘরের অমঙ্গল হবে না। হ্যালো হাই ভাই ভাই, তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি যখন আছি
বলছি এক্ষুনি তোমার বরণের ব্যবস্থা করে দেবো। হ্যালো হাই বাই বাই। ও বৌদি, বরণডালা কোথায় রেখেছো? ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার বলে পানকলা আনাই আছে। হ্যালো হাই বাই বাই। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর আসবো। যেমন কুকুর তার তেমনি মুগুর, এবার সব কটা জব্দ হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারি। পারবি, পারবি বা তুই পারবি, কারণ কোনো কালে একা হয় না কো জয়ী। পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। হ্যালো হাই বাই বাই। যা পেয়েছি তাই নিয়ে এসেছি, এই নাও বৌদি। এসো মা, আয় বাবা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ভগবান তোমাদের মঙ্গল করুন, মঙ্গল করুন, মঙ্গল করুন। তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক, সুখী হোক। আমিও যাই, আর তোরাও আয় তোদের নিজেদের ঘরে। হ্যালো হাই বাই বাই। বলি এবারে গয়নাগুলো আমাকে দাও, আমি পরে দেখি আমাকে কেমন দেখাচ্ছে। আজকে লক্ষ্মীবার না পিসিমণি, আজকের দিনে গা থেকে গয়না খুলতে নেই পিসিমণি। পঞ্জিকা দেখে একটা ভালো দিন দেখি, সেদিন নয় এই গয়নাগুলো সব আপনার হাতেই তুলে দেব। হ্যালো হাই বাই বাই। বলি এরকম কি কথা ছিল? তুমি তো বলেছিলে বরণের পরে। না না, ওদেরকে বরণ করে এই বাড়িতে ঢোকানো হবে না। বরণ আমাদের হয়ে গেছে ভাসুর ঠাকুর। চলো আমরা বরং ফুলসজ্জার ঘরে যাই। চলো। এই দামিনী, যাওয়ার আগে আমার হিরেগুলো ফেরত দিয়ে যাও। হিরে? আপনি কোন হিরের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ দাদা, তুই আমার বউয়ের সাথে হিরে না জিরে কি নিয়ে কথা বলছিস রে? না মানে ওই তোর বউ আমার বৌমা হয় তো, তাই ভাসুরের বৌমাকে ওই একটা ওই হিরের নেকলেস দেব বলে ঠিক করেছি। দেখো দেখো আমার দাদার কত বড় মন, দেখো। চলো বউ, আমরা ফুলসজ্জার ঘরেই যাই। তাহলে ভাসুর ঠাকুর আপনি ভাবতে থাকুন কে নিয়ে গেল আপনার হিরে, আর আমরা চললাম আমাদের ফুলসজ্জার ঘরে। আমি গজেন্দ্র প্রতাপ চৌধুরী জীবনে কখনো হাঁটতে শিখিনি, চিরকাল জিতেই এসেছি, তাই এবারও আমি জিতবো। কি করে জিতবি বাবা গজু? মা যখন শত্রু হয় সন্তানকে তখন হাঁটতেই হয়। তার মানে পিরিত লোক পিরিত, তোর মার বাপটা আর সঙ্গে ওই ঘর জামাইটা পিরিত টগবগ হয়। আমি বারণ করা সত্ত্বেও বরণ করে নিল। ভালো যাচ্ছে না পিসিমণি, আমার সময়টা একদম ভালো যাচ্ছে না। লোকসান ছাড়া লাভ হচ্ছে না শালা। মেঘাকে এরকম করে রাজার কাছে পাঠালাম, মেঘা ফেল হয়ে ফিরে আসলো। তারপর কত আশা নিয়ে বর্ষে যে বিয়ের আসরে গেলাম, বর হয়ে বাড়ি ফিরে আসলাম। এর মধ্যেখানে আবার হীরের কথাগুলো মনে পড়ে গেলে আমার শালা হাত পা জুড়ে কাঁদতে ইচ্ছে করছে। বাবা গজু, তুমি যদি হাত পা ছুড়ে কাঁদতে বসো তাহলে আমি কি ছুড়ে কাঁদবো বাবা? হ্যালো হাই বাই বাই। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে কি করে? আমি লক্ষ্যে পৌঁছে দেব। আমাকে আর একটা সুযোগ দিন বস, আমি নিজে গিয়ে আপনার বাবার থেকে উইলে সই করে নিয়ে আসবো। তোকে দেখে আমার কি মনে হচ্ছে বল? কি মনে হচ্ছে বস? মনে হচ্ছে উদম কেলাই কেলিয়ে হাত পা ভেঙে দিয়ে হাতে একটা বাটি ধরে দিয়ে রাস্তার ধারে বসিয়ে দিয়ে আসে। বস শালা যে একটা মেয়েকে ক্যাপচার করতে পারে না সে ধরবে রাঘব বর। ফাট শালা, লজ্জা করে না প্রত্যেক মাসে হাত পেতে টাকা নিতে? আরে তার চাতে রাস্তায় ওই শাড়িয়া চুরি পরে হাততালি দিবি রে, হাততালি দিবি, এইখানকার থেকে বেশি টাকা ইনকাম করবি। এক মুহূর্ত দেরি না করে মেঘাকে এই মুহূর্তে বল আমার বাড়িতে চলে আসতে। যেভাবেই হোক ওই দামিনীর কাছ থেকে রাজাকে যেন মেঘা ক্যাপচার করে নেয়। ঠিক আছে, যাচ্ছি। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই।
আজ পর্যন্ত আপনার যা যা লস হয়েছে এই রকি তার জান দিয়ে হলো ফিরিয়ে দেবে। Good. প্রথমেই ফিরিয়ে দেবো ওই দীননাথ কাকাকে দেওয়া 1 লাখ টাকা। Very good. আর যদি ফিরিয়ে দিতে না পারি তাহলে আমার জন্য একটা শাড়ি আর 1 গাছা চুড়ি আনিয়ে রাখবেন। চুড়ি। ভোকাল টনিককে চার্জ হয়ে রকি আবার ময়দানে নেমে পড়লো। এই, চুপ করো তো, হ্যাঁ 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 করে হেসো না তো পিসিমণি। কেন রে বাবা গজু, আমি আবার কি করলাম? তুমি আবার বড় মুখ করে জিজ্ঞাসা করলো আমি আবার কি করলাম? আরে বাবা, তুমিও তো ঠিক সময় খেলাটা খেলতে পারলে না। এইবার যদি দামিনী যদি বাবাকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসে। পারবে না। তার আগে বেহুলার বাসর ঘরে কাল লাগরে যে খেলা খেলেছিল, আমি ওদের ফুলসজ্জার ঘরে সেই খেলা খেলবো। তাহলে আমিও যাই নতুন করে স্বপ্নের ঘরে জোয়ারের তুফান করতে। অন্যের জীবনে ভাটা সৃষ্টি করে কারোর জীবনে জোয়ারের তুফান আসে না গজেন্দ্র। তার আগে তুমি বলো, আমার অনুমতি না নিয়ে ওদেরকে তুমি ঘরে বরণ করেছো কেন? ওদেরকে বরণ করে না নিলে গোটা এলাকার মানুষ তোকে ছিছি করতো, আমার নামে বদনাম রটাতো। ভেবে দেখো বৌদি, মূর্খ বলে এতদিন সম্পত্তি রাজাকে না দিলেও ওদের যে সন্তান হবে তখন এই সম্পত্তির মালিক হবে ওদের সন্তান। তাই ওদের বরণটা মেনে নিলে ওদের যাতে মিলন না হয় সেটা দেখতে তুমি। না, তা আমি মা হয়ে কখনোই পারবো না। তাহলে আজকের দিনটাই তোমার জীবনের শেষ দিন। তাই শেষ করে দে। মারার ভয় দেখি আমাকে নিয়ে তুই অনেক পাপ কাজ করেছিস, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। তুই আমাকে মেরে ফেল। হ্যাঁ, আজ তোমাকে আমি মেরে না গজেন্দ্র, না। না 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 না, সেই যুগে পুরুষরা আত্মহত্যা করে জীবনে অনেক কষ্ট সহ্য করেছিল, কিন্তু এই যুগে সন্তান হয়ে অত কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই মা যখন আমার কথা শুনলো না, তাই আজ আমি নিজেকে নিজে শেষ করে দেবো পিসিমণি। এই দেখো বলে দেখো, তোমার ছেলে নিজেকে নিজে শেষ করে দিচ্ছে। দেখো পিসিমণি, মা যখন আমার কথা শুনলো না, আমি নিজেকেই বিশ্বাস কর বাবা, বিশ্বাস কর। তোর কথা মতো এতদিন আমি অনেক পাপ কাজ করেছি, এবারেও তোর কথা মতো কাজ করব। তুই শুধু একবার আমাকে মা বলে না। আমি তোকে কথা দিচ্ছি, রাজা আর দামিনীর মিলন হতে আমি দেবো না, কোনোদিন ওদের সন্তান হতে দেবো না। তুই শুধু আমার বুকে ফিরে আয় বাবা, ফিরে আয়। মা ও মা আমি এখানে। আমি ওই ভাগ্যের জোরে না গুলিটা মাথার পাশ দিয়ে বেরিয়ে গেছে। গজু তুই? এবার তাহলে পিসিমণি আমি চললাম ফুল সজ্জাকে অগ্নি সজ্জা করতে, আর আমি চললাম বিষ মাখা মমতা নিয়ে ওদের মধু জামিনীকে করে দিতে কাল জামিনী। আনন্দ আকাশে বাতাসে। না না, কাল জামিন আমি হতে দেবো না। ফুলসজ্জার এই ঘরে ওদের মিলনটা হওয়া জরুরি। আর একবার যদি দেহের মিলনটা হয়ে যায়, ওই মিলনের ফলে যদি ওদের কোলে একটা বাচ্চা এসে যায়, তাহলে এককালের এই বাঘা সব রেজিস্টার এমন দ্বীপ জ্বালাবে যে দ্বীপের আলোয় আলোকিত হয়ে উঠবে গোটা চৌধুরী পরিবার। আর গজেন্দ্রের জীবন কালো করে দেব। ফুল সজ্জার এই ঘরে পেট্রোল ছড়িয়ে রাজা আর দামিনীর জীবন আমি কালো করে দেব। কি এখানে এত পেট্রোলের গন্ধ কেন? না না, পেট্রোলের গন্ধ নয়, আমি তো আতর ছড়াচ্ছিলাম। এ তো সত্যি সত্যি আতরের গন্ধ। তা তুমি কি আতর দিচ্ছ? সত্য, আমার সত্য। সত্যি? তোমার গা থেকে না আতরের গন্ধ পাচ্ছ? না, আগুনের আঁচ পাচ্ছি। আগুন? কোথায় আগুন? তোমার হাতে। দাদা, ওতে আতর আছে। এবার এই আতরটা আদর করে সত্যি সত্যি আমি তোমার গায়ে ছড়িয়ে দিই। হ্যালো, হাই বাই বাই। যারা এমনি করে অন্যের জীবন জ্বালাতে চায়
ভগবান তাদের এমনি করে জ্বালিয়ে দেয়। কিন্তু রাজার বৌমাকে তো এইভাবে জ্বলতে দিলে হবে না। এবার সত্যি সত্যি এই ঘরে আমি আতর স্প্রে করে দেবো। আর তোমার পিসি এত চিৎকার করছে কেন গো রাজা? জোকের মুখেই প্রথমে একটু নুন পড়লো তো বৌমা, তাই বোধহয় বেশি চিৎকার করছে। তবে তোমাদের আর কোনো ভয় নেই, এই বাসর ঘরটাকে আমি নিশ্চিদ্র করে গেলাম। তবে কালনাগিনীর থেকে সাবধান, খুব সাবধান। পিসুমশাই পিসুমশাই যা, পিসুমশাই চলে গেলেন, আর কি যে বলে গেলেন কিছুই তো আমার মাথায় ঢুকলো না। কিন্তু কিন্তু রাজাকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। রাজা কোথায় গেল? রাজা, রাজা কোথায় তুমি? এই তো আমি এখানে। কি এখানে কি করছো? তোমার সাথে লুকোচুরি খেলছিলাম। তো কতদিন তোমার সাথে খেলা করিনি, সেই ছোটবেলায় খেলা করেছি। কিন্তু বউ, বলছি খাটটাকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছো কেন গো? খাটটাকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে কেন? কারণ কারণ আজ আমার লজ্জা করছে। আমার কাছে আবার লজ্জা কি? বন্ধু তো, এই বন্ধুর কাছে আবার লজ্জা করতে আসে নাকি? কিন্তু তুমি যে এখন আমার বন্ধু হয়ে উঠতে পারোনি রাজা। আমার সমান হয়ে উঠতে গেলে আগে তোমাকে সর্বপ্রথম লেখাপড়া শিখতে হবে রাজা। না না, আমি লেখাপড়া শিখবো না। আরে আমি যদি লেখাপড়া শিখি তাহলে তো আমার মা অসুস্থ হয়ে পড়বে। ভুল ভুল রাজা, ভুল। তোমাকে ভুল বোঝানো হয়েছে। মোটেই না, আমার দাদা আমাকে বলেছে। কেন বলেছে? সেটাই যদি বুঝতে পারতে তাহলে আজকের গল্পটাই তো অন্য রকম হতো রাজা। কি রকম হতো বন্ধু? তোমার জন্য পাগল হয়ে তোমার বাবাকে ওই অন্ধকার ঘরটায় থাকতে হতো না রাজা। বউ, তোমার জীবনে আলো জ্বেলে দেওয়ার জন্য তোমার বিষমশাইয়ের জীবনে নেমে আসতো না অন্ধকার। কি বলছো তুমি? ঠিকই বলছি রাজা, ঠিকই বলছি। তোমার জন্য তোমার মাকে সবার আড়ালে চোখে জল ফেলতে হতো না রাজা। আমার মা কাঁদে, আমার মায়ের মনে খুব কষ্ট বুঝি। হ্যাঁ রাজা, সেটা বোঝার জন্যই তো আগে তোমাকে সর্বপ্রথম লেখাপড়া করতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়। তুমি যদি আমার কথা শুনে না চলো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব দূরে, অনেক দূরে। তখন তুমি আমাকে হাজার ডাকলেও সাড়া পাবে না রাজা, আর তুমি আমার সাড়া পাবে না। না বউ না, আমাকে ছেড়ে তুমি চলে যেও না বউ। তুমি আর মা ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই। আমাকে কেউ ভালোবাসে না বউ। আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমার কথা মতন তোমাকে চলতে হবে। বেশ, তুই যা বললে আমি তাই শুনে চলবো। সর্বপ্রথম তোমাকে। আচ্ছা রাজা, তোমার ইচ্ছা করে না তোমার দাদা যেমন সুন্দর সুন্দর পোশাক আশাক পরে সেই রকম পোশাক পরতে? খুব খুব ইচ্ছা করে, কিন্তু আমার মা যদি। মাটা তো তোমার দাদারও। এই যে আগের দিনকে তুমি ফাংশনে একটা অত সুন্দর পোশাক পরেছিলে, তাতে কি মায়ের কিছু হয়েছিল বলো? হয়নি তো। তোমার দাদা যে কত সুন্দর লেখাপড়া শিখেছে, ভালো ভালো পোশাক আশাক পরে, বাণিজ্য সামলাচ্ছে, কই কই তাতে তো মায়ের কিছু হচ্ছে না। তাহলে তোমার বেলায় বা হবে কেন বলো? এটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু কোনো কিন্তু নয়। তুমি আমাকে বিশ্বাস করো তো রাজা? করি তো বন্ধু। তাহলে বিশ্বাস করে দেখো, তোমার মা তাতে আরো খুশি হবে। মা খুশি হবে? তাহলে আমি লেখাপড়া করবো, আমি সব ভালো ভালো জামা কাপড় পরবো। এই তো এতক্ষণে আমার মনের মতন একটা কথা বলেছো। কিন্তু তুমি তো সেই কথাটা বললে না। কোন কথাটা গো? যে এই খাটটাকে এত সুন্দর করে ফুল দিয়ে কেন সাজিয়েছো? আমি জানি না, যাও। আমি কিন্তু সব জানি। আমি যাতে মাতাল হতে পারি তাহলে একেবারে ঠিক। তুমি না ভীষণ অসভ্য। আমার ভীষণ ঘুম পাচ্ছে। এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম, ভাগ্যিস মনে পড়লো। আরে ওষুধ খাওয়ার কথা। ওষুধ? হ্যাঁ, কিসের ওষুধ? এই তো এই ওষুধটা। আগে একটা করে খেতাম, এখন দুটো তিনটে করে খেয়ে নিচ্ছি। এই ওষুধটা তোমাকে কে দিয়েছে? আমার দাদা আমাকে দিয়েছে। এটা তো ওষুধ নয়, এটা তো বিষ। বিষ? কবে থেকে খাচ্ছ এই ওষুধটা? সেই ছোট্টবেলা থেকে। এটা খেলে খুব সুন্দর ঘুম হয়। মানুষ এত নিচে নামতে পারে? এই ওষুধটার জন্যই তোমার আজ এই অবস্থা হয়ে গেছে রাজা। এই ওষুধটাই তো তোমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই ওষুধটা তুমি আর খাবে না রাজা। না খেলে তো আমি ঘুমোতে পারবো না, আমাকে ওষুধটা দিয়ে দাও। না না না, আমি দেবো না। না খেলে তো সারা রাত জেগে থাকবো। প্রয়োজন হলে আমি তোমার সঙ্গে রাত জাগবো রাজা। বৌমা, বৌমা, দরজাটা খোলা আছে দেখি তোমাদের ঘরে চলে এলাম মা। না না মা, ভালো করেছেন। বলুন মা, কি বলছেন? মা বলছি কতদিন তোমার পাশে শুইনি, তুমি আজকে আমাদের একটা ভূতের গল্প বলবে, আমি আর আমার বউ শুনবো। তোদের আজ আমি একটা নতুন গল্প শোনাবো, আজ পর্যন্ত কেউ শোনেনি সেই গল্প। রাজা, মা তুই একটু বাইরে থেকে ঘুরে আয়, হ্যাঁ। আমি বৌমার সঙ্গে একটু কথা বলবো। কি মজা, মা আজকে নতুন গল্প বলবে। বৌমা, আজ আমি তোমাকে একটা বিরাট দায়িত্ব দেব।
সেটা তোমাকে পালন করতে হবে। যত বড়ই দায়িত্ব দেন না কেন মা, আমি চেষ্টা করব সেটা হাসি মুখে পালন করার। বলুন মা, কি বলছেন? বিশেষ কিছু না, তুমি শুধু কোনোদিন আমার ছেলেকে স্পর্শ করবে না। আপনি কি বলছেন মা? ঠিকই বলছি। আর কেন বলছি জানো? কেন? বিশ্বাস হয়তো করবে না, এতদিন তোমার স্বামী বোকা আর মূর্খ থাকার জন্য আমি একদিন ওর ঠিকুঞ্জি নিয়ে এক গণৎকারের কাছে গিয়েছিলাম। তিনি গণনা করে বলেছিলেন। কি বলেছিলেন মা? ভূমিষ্ঠ হওয়ার পর ওর মা মারা গিয়ে একবার ওকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এরপর ও যদি কোনোদিন কোনো মেয়ের সঙ্গে দেহ সুখে লিপ্ত হয় তাহলে ওই দিনই রাজা মারা যাবে। মাগো, নারী জীবনে ফুলসজ্জা যে একবারই আসে মা। দুই তীরে দুটি পাখি একটি নীড়ে এসে বসে শুরু করে নতুন জীবন। অঙ্কুরিত হয় ভবিষ্যতের বীজ। আর আপনি একজন নারী, নারীর প্রধান পাওয়া এই শাখা সিঁদুরটুকুর জন্যই বলছি, তুমি কোনোদিন রাজার সঙ্গে দেহ সুখে লিপ্ত হবে না, কোনোদিন ওর সন্তানের মা হবে না। আমি আঁচল পেতে তোমার কাছে এই ভিক্ষাটুকু চাইছি বৌমা, রাজার প্রাণটা তুমি আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আমি আপনাকে ভিক্ষা দিলাম বৌমা। মাগো, নারী জীবনের পরম প্রাপ্তি তার স্বামীর সোহাগ। তবু আমি ওর মতন আপনার কথাকে বিশ্বাস করে কথা দিলাম মা। এই জীবনে আমি কোনোদিনও স্বামী সুখে লিপ্ত হব না গো মা, কোনোদিন না, কোনোদিন। ধন্য বৌমা, তুমি ধন্য, তুমি মানবী নও, তুমি চির আশ্বিনী দেবী। তাই তোমার কথায় ভরসা করে রাজাকে আমি এ ঘরে পাঠাতে চললাম। বৌমা, তোমাকে আমার নমস্কার। আমাকে নমস্কার করে দেবীর আসনে বসে আপনি স্বার্থপরের মতন চলে যাবেন না মা, চলে যাবেন না। আমি বোঝা চাই না গো মা, বোঝা চাই না। বিনিময়ে আমিও পেতে চাই স্বামীর সোহাগ, হতে চাই ওর সন্তানের মা। এই জন্যই তো বসন্তের মৌমাছি হয়ে আমি তোমার কুঞ্জে ছুটে এসেছি, তোমার ফুলের মধু খাবো বলে। বাবা, তুমি তো বোকা মূর্খ। এই মধু খাওয়ার বিদ্যেটা তুমি কোথা থেকে শিখলে? ওই বিদ্যাটা পৃথিবীর পশু পাখি কীট পতঙ্গ কাউকে আলাদা করে শিখতে হয় না। আর মানুষ হিসেবে ওই ব্যাপারে তো একেবারে আমি চড়ে পেকে গেছি। তাই বুঝি? হ্যাঁ গো, জানো আমরা ভারতীয়রা সব ব্যাপারে পিছিয়ে পড়লেও বাচ্চা উৎপাদনের ব্যাপারে সারে জাহাঁ সে আচ্ছা। বাবা, তুমি তো বেশ কথা জানো দেখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা আমি টিভি থেকে শিখেছি। তবে তোমার মতো নির্ভুল নয়। আমি যে ভুল বলি না, তুমি জানলে কি করে? মূর্খ জেনেও আমাকে বিয়ে করলে বলে, সেদিন আমাকে বাঁচানোর জন্য দুর্গা মূর্তি ধারণ করলে বলে। ওটা তো প্রয়োজনে করতে হয়েছে, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো রাজা, তুমি বিশ্বাস করো আমি গরিবের মেয়ে। তোমার মতন বড় লোকের ছেলেকে যে দেওয়ার মতন আমার কিছুই নেই রাজা। কেন দেবে একটু ভালোবাসা? আমার ভালোবাসায় তোমার মন ভরবে না রাজা। তবু ওই মূর্খ বোকা রাজা আজ তোমায় কিছুতেই ছাড়বে না। তোমাকে জড়িয়ে ধরে নেবে তোমার রূপ রস গন্ধ। আমার প্রেমের দুয়ার বন্ধ। কিন্তু আমি তো তোমার প্রেমে অন্ধ। মৌমাছির ছন্দ তুলে তুমি আমার কাছে এসো না রাজা। কেন বউ, আমি মূর্খ বলে তুমি আমাকে চাও না? চাই চাই রাজা, চাই। আমি পরপর তোমার দেহে লীন হয়ে যাচ্ছে কেন বউ? আমিও তোমার শরীরের সাথে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছি রাজা। রাজা, বৌমা, তুমি যদি তোমার স্বামীর সঙ্গে দেহ সুখে লিপ্ত হও
তাহলে তোমার স্বামী মারা যাবে, মারা যাবে, মারা যাবে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। কি হলো বউ? তুমি আমাকে এরকম ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলে কেন? আমি মূর্খ বলে? না 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 না, তাও না তাও না তাও না। তাহলে কি বোকা বলে আমাকে ঘেন্না করো? ওসব কিছু না, ওসব কিছু না। তাহলে তোমার শরীরের ছোঁয়া আমার সারা মনে মিলনে সরকার তুলে ভাবে আমাকে দূরে সরিয়ে দিলে কেন? কি অপরাধ করেছি আমি? অপরাধ তোমার নয় গো, অপরাধ আমার ভাগ্যের, অপরাধ আমার জন্মের। মানে মানে আমি জন্মাবার পর এক গণৎকার আমার মায়ের হাত থেকে বলেছিলেন আমি যদি কোনোদিনও স্বামী সুখে লিপ্ত হই তাহলে তাহলে সেদিনই নাকি আমার মৃত্যু হবে। না না, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। তাহলে সত্যি কোনটা? আমি মূর্খ বলে তুমি আমাকে ঘেন্না করো, সেই জন্য তুমি আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো। রাজা, এ তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে রাজা। তুমি আমার কাছে এসো। চলে যাও রাজা, চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। কেন আমি কি করেছি বউ? তুমি তুমি চলে যাও। তুমি আমাকে ছেড়ে যেও না। যাও রাজা, আমি তোমাকে সহ্য করতে কেন পারছি না। আমি কি করেছি? আমাকে ছেড়ে যেও না বউ, তুমি আমাকে ছেড়ে যেও না বউ। বউ, বউ তুমি যেও না বউ। বউ, আমি কিন্তু সেদিনের পর থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি সোনা, তাই তুমি আমার কাছে এসো। তুমি এখানে এসছো কেন? যাও যাও, এখান থেকে চলে যাও, চলে যাও। তুমি আমার মিলন বাসরে এসো রাজা, আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই। না না, তা হয় না, তুমি এখান থেকে চলে যাও। কেন এসছো এখানে? তুমি আমার কামনা সার্থক করো রাজা। মেঘা, दिल को हजार दिल को কি বলে দামিনী ঘর থেকে রাজাকে বার করলে? গলৎকারের নাম করতেই দামিনী রাজাকে বাসর ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ওদের আর কোনোদিনও বাচ্চা কাচ্চা হবে না? মিলন না হলে সন্তান হবে কি করে? বাবাকে কেউ কোনোদিনও অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসতে পারবে না তো? না। এই সম্পত্তি অধিকার কেউ পাবে না তো? না না, পাবে না। হবে দামিনী, হবে। আমি আপনাদের সব ষড়যন্ত্র ধরে ফেলেছি, তাই আমি আমার সকল সিঁদুরে দিব্যি করে বলছি মাত্র 10 মাস 10 দিন পরে আমি হব রাজার সন্তানের মা, আর তাকেই করবো এই চৌধুরী বাড়ির উত্তরসূরি। এই আমার শাখা সিঁদুরের দিব্যি। দিব্যি করে বলছি, আমি দিব্যি করে বলছি কৌশিক, ছুটকির বিয়ের পর থেকে আর আমি মদ ছুঁইনি। কি করে ছবে বা কি করে ছবে? পৃথিবীর কত বাবা মা তাদের সন্তানের সুখের জন্য কত কিছু ত্যাগ করছে, তুমিও তাই করেছো। কিন্তু তোর মুখটা শুকনো কেন রে? ও বুঝেছি, মেঘার জন্য তুই মনমরা হয়ে আছিস। না বাবা না, ওর কথা তুমি একদম মুখে আনবে না। ও সুখের আকাশে তাকে সুখের চাঁদনি, আমার মতো অন্ধকারের প্রদীপকে ঘৃণা করে, তাই তাই আমার প্রেমকে প্রত্যাখ্যান করেছে। তোদের সে প্রেম আমি আবার নতুন করে জোড়া দেব। বাবা, যে বিনার তার একবার ছিঁড়ে গেছে, তাতে আর নতুন করে জোড়া দিলে তাতে যে আর প্রেমের টান উঠবে না বাবা। তাই বলে বাবা হয়ে আমি তোর মনের কষ্ট সহ্য করব? কি করবে বলো, তুমি কি করবে? আমি তোকে ধনিত্বের সুখ দিতে পারবো না, দিতে পারবো না সোনা দানা টাকা পয়সা, তাই তাই ও আজ আমাকে ভুলে গেছে। ওর কথা তুমি একদম মুখে আনবে না বাবা, একদম মুখে আনবে না। তার চেয়ে তুমি বরং ছুটকির কথা ভাবো। ওর কথা আর কি ভাববো রে? ও এখন চৌধুরী বাড়ির বউ হয়েছে। স্বামী বোকা মূর্খ হলেও ওর জীবনটা হাসি খুশিতে কেটে যাবে। না, কাটবে না। কেন কেন রকি তুই কথা বলছিস কেন? কারণ ওই দিনু কাগজে বসের 1 লাখ টাকা এখনো ফেরত দেয়নি, গাদ্দারি করে রেখেছে। তুই আর তোর বস সেদিন আমাকে মদ খেয়ে ভুল কথা বলেছিলি, আর সেই জন্য আমি বিয়েতে সম্মতি দিয়েছিলাম
কিন্তু ওই শয়তানটা নিজেই বর সাজলো। তাই তো দীপদা আমার বোনের সঙ্গে রাজার বিয়ে দিয়ে সে 1 লাখ টাকার গয়না কিনে দিয়েছিল, যার টাকা তার বিয়েতে লেগে গেল, আর শেষ পর্যন্ত ওই শয়তানটার পাগলের মতো অবস্থা হলো। চুপ কর! গজেন্দ্র প্রতাপ চৌধুরী শয়তান নয়, ভগবান। আর যে ভগবান কাজের সুযোগ দিয়ে আমাকে আর মেঘাকে বাঁচিয়েছে, আর সেই সঙ্গে কেড়ে নিয়েছে তোদের নৈতিক চরিত্র। তবে রে নেমো খারামের দল। এইবার তোর অস্ত্র দিয়ে আজ তোকেই আমি। দীপদা, তোমরাই যুগে যুগে দেশের শক্তি। তোমাদের বাহুবলে দেশ গড়ে ওঠে, সমাজে সংস্কার হয়, মানব সম্পদের উন্নয়ন। সেই তোমরা যদি স্বার্থ সুখের নেশায় হাতে মদের বোতল, অন্য হাতে ছোড়া পিস্তল নিয়ে রক্ত ছড়াও, তাহলে এই পৃথিবীতে মানুষ থাকবে না। কিন্তু ওই রকি যে টাকা আদায়ের জন্য আমাদের মারতে চেয়েছিল দীপ, কিন্তু এখনো পর্যন্ত আমি একটা মাছিও মারিনি। চুপ কর! তুই আমার কাছ থেকে মেঘাকে কেড়ে নিয়ে ওই শয়তান গজেন্দ্রের হাতে তুলে দিয়েছিস। গজেন্দ্রের হাতে তুলে দিয়েছিলাম বলে ওই গজেন্দ্রের কালো লাইনের সমস্ত কর্জা এখন আমার হাতের মুঠোয়। তুমি সেদিন আমাকে মদ খাইয়ে আমার মেয়েকে গজেন্দ্র হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলে। ওই ষড়যন্ত্র না করলে দামিনী আর রাজার বিয়েটাই হতো না। কিন্তু আমি জানি তুই ওই শয়তানটার রাইট হ্যান্ড, ওর সমস্ত পাপ কাজের সঙ্গী তুই। হ্যাঁ, আমি ওর সমস্ত পাপ কাজের সঙ্গী। এতদিন ওর কাছে থেকে গুন্ডাগিরি করে যা জেনেছি, এবার সেটাই আমি আইনের কাছে পেশ করে আমি আমার আসল মূর্তি প্রকাশ করব। তার মানে সিআইডি অফিসার রণজয় রায়। সিআইডি অফিসার? হ্যাঁ পিসেমশাই, হ্যাঁ কৌশিক, গজেন্দ্রের বিরুদ্ধে আমি আইনে দ্বারস্থ হয়েছিলাম, তাই স্যার এতদিন এই অবস্থায় অভিনয় করেছে। এইবার আমার জাল গোটানোর পালা। তাই তোমায় বলছি কৌশিক, তুমি শিক্ষিত, মেঘার ভালোবাসা আমি তোমায় ফেরত দেব। তার আগে এই টাকাটা নিয়ে তুমি পরীক্ষা দিয়ে তোমার ট্যালেন্টটাকে তুমি হাই লেভেল করো। কান্ডারি, তব সম্মুখে ওই পলাশের প্রান্ত, বাঙালির খুনে লাল হয়েছে তাও ক্রাইমের কঞ্জর। ওই গঙ্গায় ডুবিতেছে হায় ভারতের দিবাকর, অধিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই অস্তকবি রবিকে আমাদের পুনরায় ওঠাতে হবে। এবার এই টাকা দিয়ে আমি আমার এমএ পড়াটা কমপ্লিট করব। আর আমিও যাব ছুটকির বাড়িতে। বাঁচাও! তোমরা আমার বউমাকে বাঁচাও! কি হয়েছে আমার মেয়ে? সে কথা শুনে তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, এখানে দীপকে আছে। দীপ? হ্যাঁ, আমি দীপ চক্রবর্তী। বলুন দামিনীর কি হয়েছে? গায়ত্রী বৌদি বৌমাকে বলবো যে রাজাকে বাসের ঘর থেকে বের করে দিয়েছে। গজেন্দ্র মেঘাকে পাঠিয়ে রাজাকে বেপথে নিয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণে বৌমা ওদের চক্রান্ত বুঝতে পেরে ছুটে গেছে আমার সালার ভানুপ্রতাপ চৌধুরীকে মুক্ত করে বাইরে বের করে আনতে। ভালো কাজ করেনি দীপ, ভালো কাজ করেনি। ও যদি একবার বাইরে বেরিয়ে আসে তাহলে গজেন্দ্র রাজাকে খুন করে ফেলবে। গায়ত্রী বৌদি সেই সুযোগে ওই উইলটার পর ভানুপ্রতাপ চৌধুরীর সই করিয়ে নেবে। বৌমা হয়ে যাবে সর্বহারা। হবে দীপ, হবে। তাই তুমি একটা কিছু করো দীপ। করবো, কিন্তু আপনি তো কিছু করতে পারতেন। পারতাম, কিন্তু আজ আমার চাকরিটা নেই। তার উপর আমি যে অন্ধ। আমি আপনার চোখ ফিরিয়ে দেবো, কারণ আমি একজন ডাক্তার। তাই আজই আই ব্যাংক থেকে চোখ এনে আমি প্রতিস্থাপন করব। আপনার দৃষ্টি আমি পুনরায় ফিরিয়ে দেবো। তাহলে আমিও 10 মাস 10 দিনের মধ্যে সব। না, আসল রহস্যটা ভেদ না হওয়া পর্যন্ত দৃষ্টিশক্তি ফিরে পেলেও আমাকে কিন্তু অন্ধের ভূমিকায় অভিনয় করে যেতেই হবে। আসল রহস্য? হ্যাঁ, আসল রহস্য। তোমরা সবাই জানো গজেন্দ্র বড়, রাজেন্দ্র ছোট। আচ্ছা, গায়ত্রী বৌদি যদি ভানুপ্রতাপ চৌধুরীর দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়, তাহলে গজেন্দ্র বড় হলো কি করে? সত্যি তো? কি করে বড় হলো? আমার মনে হয় কুমারী অবস্থায় গায়ত্রী দেবীর সঙ্গে ভানুপ্রতাপ বাবুর। আমার কর্তা বাবু তেমন মানুষ নয়, ওনার অন্য কোনো দোষ থাকতে পারে, কিন্তু ওনার চরিত্রের কোনো দোষ নেই। তাহলে এটাই তো আসল রহস্য। কিন্তু সেই রহস্য ভেদ আমরা করবো কি করে? এখন আমাদের প্রথম কাজ হবে ওই শয়তান গজেন্দ্র শেকড়গুলোকে একটা করে কেটে দেওয়া। তাই আমি প্রথমে চললাম ওই গজেন্দ্রের একটা শেকড় মেঘাকে কেটে আনতে। আমি জানি মেঘা জমানিসার ভোর অন্ধকারে ভরে গেছে, তবু আমার বোনের সুখের জন্য
ওই কলঙ্কিনীর কালো মালা গলায় পরে আমি সারা জীবনের জন্য দুঃখী হতে চললাম। আমিও চললাম ছুটকির বাড়িতে। ওই শয়তানটা যদি আমার মেয়ের কোনো ক্ষতি করতে চায় তাহলে ওকে আমি শেষ করে দেব। ওই কাজ আপনি করবেন না। যেতে দিন, যেতে দিন সত্যবাবু, যেতে দিন। মানুষকে মানুষের জন্য কিছু করতে দিন। তাই এখন আপনিও চলুন আমার সঙ্গে হাসপাতালে। আমি আগে আপনার দৃষ্টি ফিরিয়ে দেব, তারপর আমি আমার সব প্রতিষ্ঠানের বুদ্ধি দিয়ে রাজেন্দ্র আর দামিনী জীবনে জেলে দেব। মঙ্গলের শুভ দিন। যারা বিশ্বাস করে না তো তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। অন্ধকারের মুখে আলো জ্বালানোর কথা বলছে কে? তুমি? তুমি কি? আমি আপনার ছোট ছেলে রাজার স্ত্রী দামিনী। না না, তুমি দামিনী নও, তুমি দেবী। আমাদের উদ্ধার করার জন্য তুমি দামিনী হয়ে আমাদের সংসারে এসেছো। আসলে তুমি দেবী। না বাবা, দেবী আমি নই, গরিবের মেয়ে আমি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের সব যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি। এখন আপনি আমার সঙ্গে ঘরের বাইরে চলুন বাবা। বাইরে? কিন্তু আমাকে বাইরে নিয়ে গেলে ওরা যে আমাকে বলি দেবে। না বাবা, বরং ওদের সবাইকে আমি হাড়ি কাটে চড়ানোর ব্যবস্থা করব। পারবি? পারবি মা, তুই পারবি, কারণ তোর চোখে যে আমি পরিবর্তনের সেই বন্দি শিকাটা দেখতে পাচ্ছি। কিন্তু মা, তুই ওদের সঙ্গে পারবি তো? আপনি যদি পাশে থাকেন আমি ভয়কেও জয় করতে পারবো বাবা। ওরে মা, মেয়ে হয়ে জন্মে এত প্রাণ শক্তি তুই কোথা থেকে পেলি? প্রাণ শক্তি সবার মধ্যেই আছে বাবা, কিন্তু খুব কম মানুষই আছেন যারা অন্ধকারের মধ্যে এগিয়ে যাওয়ার সাহস রাখে। তবু মাথায় রাখিস মা, এটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ। তবু আমি যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী। নারী হলো এই সমাজের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকেই বড় করে, কিন্তু জেনে রাখুন সবাই, সব পুরুষকে নারী তার গর্ভে ধারণ করে। পারবি মা, তুই আমাদের সবাইকে উদ্ধার করতে পারবি। তাই তো তোর হাত ধরে আমি বাইরে গিয়ে দেখি নতুন দিনের আলো। বাবা, আমরা বাইরে এসে গেছি বাবা। আজ এ প্রভাতের অবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে। পিসিমণি, তোমরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কি হয়েছে? হয়েছে মানে? এতদিন পর আমাকে এই অবস্থায় ঘরের বাইরে দেখে বিভীষণটা ভয় পেয়ে গেছে। ও বাবা, আমি ভয় পাই না গো, আমি সবাইকে ভয় পাওয়ার। একতলা পাকে দাঁড়িয়ে নিজেকে পদ্ম ফুল ভাবছেন।
বলছি একটা ছাগলের মাথায় কেশর লাগিয়ে দিলে ছাগলটা কিন্তু সিংহের মর্যাদা পায় না, ছাগলটা ছাগলই থাকে। তুমি আমাকে ছাগল বললে রাজা সুন্দরী বউ? আপনি যে কি সেটা আপনার ব্যবহারেই বলে দিচ্ছে রাজা শয়তান দাদা গজা। দারুণ বলেছো বৌমা, দারুণ জবাব দিয়েছো। দাদা তুমি আমার ওই অন্ধকুটি থেকে বেরিয়ে এলে কেন? আপনাকে বিষ ইনজেকশন দিয়ে ওই অন্ধকার ঘরটার মধ্যে বন্ধ করে রাখবে বলে। জি বৌমা, বড়দের মুখে মুখে তর্ক করতে নেই। তুমি কিন্তু ওনাকে বাইরে নিয়ে ভুল করেছো। ফুলসজ্জার রাত্রে এক স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিয়ে এসে কাজটা আপনিও কিন্তু ঠিক করেননি শাশুড়ি মা। তাই বলে তুমি এই বাড়িতে নোংরামি করবে? নোংরামি? কি নোংরামি করেছো? করেছে মানে ও বাবার সঙ্গে ঢলাঢলি করে দেহ সুখে লিপ্ত হয়েছে। দামিনী, এ তুমি কি করলে? বাড়ি বউ হয়ে তুমি দাঁড়া গেলে? চর মেরে ভুল করেছে রাজা, ওকে বৌমার মারা উচিত ছিল। আমার পায়ের এই ছেঁড়া চপ্পল। এ তুমি কি বলছো বাবা? তাহলে দাদা গেলে? কেন বলবে না বল ভাই, আমি যে বাবার সঙ্গে বৌমাকে ঢলাঢলি করতে দেখে ফেলেছি। না গো না, দাদা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যে। না ভাই, মায়ের দিব্যি দিয়ে বলছি, আমি যা বলছি সব সত্যি। না গো না, তুমি বিশ্বাস করো। বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, আমি নিজের চোখে যেটা দেখেছি আমি সেটাই বলছি। তুমি আমার দাদার গালে চড় মারলে কেন? তোমার দাদা বড় হয়ে এবারে সবার বড় বাবার নামে এত বড় মিথ্যে কলঙ্কের বোঝাটা চাপালেন কেন? তবুও কিন্তু ভাসুরের গায়ে হাত তুলে তুমি অন্যায় করেছো। আমার থেকে তো বড় অপরাধী আপনি। দিনের পর দিন বোন হয়ে নিজের দাদাকে বিষ ইনজেকশন দিয়ে ভুল করেছেন। অন্যের দোষটা না দেখে আগে নিজের দোষটা দেখো। আমি বলছি চোর মারার জন্য গজেন্দ্রের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আমার থেকেও তো বেশি অপরাধী আপনি শাশুড়ি মা। স্ত্রী হয়ে স্বামীকে দিনের পর দিন আলো দেখতে না দেওয়ার জন্য সর্বপ্রথম আগে আপনি বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন। আমার পায়ে হাত তোলার চেষ্টা করলে আমি আপনাদের দুটো হাত ভেঙে পুড়িয়ে দেব। বড় সাহস, তুই আমার মায়ের হাত ভেঙে দিবি? আমার মায়ের হাত ভেঙে দিবে বলেছে। আজকে ওকে আমি আমি বলছি তুই ছেড়ে দে। দেখলে দেখলে আমার মায়ের মনে কত দয়া, কত মমতা। দাদাকে চড় মারতে দেখে নিজে এত অপমান সহ্য করে কেমন তোমাকে রক্ষা করলো। রাজা তাই বলছি দাদাকে চড় মারার অপরাধে মায়ের কথা বলো, তুমি দাদার কাছে ক্ষমা চেয়ে নাও। আমি কোনো অপরাধ করিনি, আর ক্ষমাও আমি চাইতে পারবো না। ক্ষমা যদি তুমি না চাও তাহলে এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না, চাই না, চাই না। আমি সারা জীবনের মতন এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। যেও না, তুমি যেও না বৌমা, তুমি যেও না, যেও না। ঠং দেখে না চলে যায় বলে দরজা তো খোলাই আছে, ঘর ধরে কি বাইরে বের করে দিয়ে আসতে হবে? না, তার আর কোনো প্রয়োজন হবে না আপনাদের। ওরে কাঁদিস না মা, কাঁদিস না। চোখের জল মোচ মা, চোখের জল মোচ। আমাদের মতো গরিবের চোখের জলের মূল্য এই বড়লোক বাবুরা কোনদিনই দেবে না। কর্তা বাবু, আপনার অবস্থা দেখে আমি বেশ অনুমান করতে পারছি আমার মেয়ে কেমন সুখে আছে। চরম সুখ পাওয়ার জন্য ওই পাগলাটার সঙ্গে এই বাড়িতে কোন রকম নষ্টামি চলবে না। নষ্টামি? নষ্টামি? আপনিও তো যখন তখন আপনার মাকে ভালোবেসে জড়িয়ে ধরেন, তাহলে সেটাও কি নষ্টামি? এটা যদি নষ্টামি না হয় তাহলে আমি ওই স্বর্গত্যাগী মানুষটাকে সারা জীবন জড়িয়ে ধরে থাকবো, যে ধরাতে কোনো পাপ নেই, নেই কোনো কলঙ্ক। তাই বলে ওকে তুমি চড় মারবে? ওই চড়টা যদি আপনি অনেক দিন আগে মারতেন তাহলে আজকে বাড়ির বৌমা হয়ে ওনাকে চড় মেরে আমাকে উপযুক্ত শিক্ষাটা দিতে হতো না। ছোট হয়ে বড়দের গায়ে হাত
আমরা যে গরিব, বড় লোকেরা যেমন শিক্ষা দিয়ে তাদের বাড়ির দমড়া ছেলেগুলোকে বুনো শুয়ার তৈরি করেছে, ঠিক তেমনি আমার গরিব বাবা সেই শুয়োরগুলোকে কি করে চড়াতে হয় সেই শিক্ষাটাই দিয়েছে। আমি বুনো শুয়োর? ওই মেয়ে ছেলে, মেয়ে ছেলে বলে ডাকিস যারে, একটু ধৈর্য ধৈর্য, মুখের ভাষা বদলে যাবে বুঝবি বিয়ের পর। বাসনাগুলো রাখবি কোথায়? নারী শেষ হলে দিন রাত্রি ঝাপসা দেখবি, ভাসবি চোখের জলে, হাজার কেদাও কোল পাবি না। দিন শীঘ্রই আসছে, ওরে পাগল, সেদিন এই নারী ছাড়া তোদের কে ভালোবাসবে? তুমি কিন্তু আমাদের অপমান করছো। ওই বোধটা তোমাদের আছে? তা যদি থাকতো তাহলে বাড়ির বউয়ের মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে তোমরা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইতে না। জানো জানো দিল না, এরা সবাই মিলে আমার রাজাকে। আপনার ছোট ছেলের তো কোনো দোষ নেই, কোনো দোষ নেই। ও যা বলেছে, যা করেছে সবই তো ঠিক করেছে বাবা। তাই তো স্বামীর আদেশ মাথায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। যাও যাও, আর এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কাছে ক্ষমা চেয়ে থাকতে হবে। আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা। এই তা গাজুর কাছে ক্ষমা চেয়েছে। হ্যালো, হাই বাই বাই। দে বাবা দে, এবারকার মতো ক্ষমা করে দে। যাই, রাজাকে আমি সুখবরটা দিয়ে আসি। দে বাবা দে, বৌমাকে তুই ক্ষমা করে দে। আপনি আমাকে ক্ষমা করে দিন। এখন আমার এই বাড়িতে অনেক কাজ বাকি রয়ে গেছে, সেগুলো কমপ্লিট করার মতন সুযোগটা দিন। কাজ কমপ্লিট মানে? ওই যে আগের দিন আপনার ভাইকে বলছিলেন না আমাকে একটা হীরের নেকলেস দেবেন, সেই হিরেগুলো কোথায়? সেগুলো সন্ধান পেতে গেলেই তো আমাকে এখানে থাকতে দিতে হবে। দে বাবা দে, বৌমাকে তুই ক্ষমা করে দে। হ্যাঁ বেশ, সে তো বটে, ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। তাছাড়া ও ছোট হয়ে ক্ষমা করতে পারে, আমি বড় হয়ে সংশোধন করে দেবো, এটাই তো আসল শিক্ষা। ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছেন। তাছাড়া তুই যে আমার আজ থেকে ছোট বোন, বড় আদরে ছোট সম্পর্কগুলো যেন আমার জীবন থেকে পরপর হারিয়ে যাচ্ছে। এখন আমার কাছে আছে শুধু অর্থ, সুখ আর সুন্দরীর অহংকার। যে অহংকারটাকে ভেঙে দামিনী সেদিন রাজাকে জয় করেছিল, আজ সেই রূপের অহংকারে আমি ওকে টেনে এনেছি এই নির্জন নদীর ঘাটে। ভুল 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 করেছি দামিনী, দামিনীর গায়ে হাত তুলে আমি ভুল করেছি। যে আমার জীবনে একটু একটু করে জ্ঞানের আলো জ্বেলে দিল, আমায় বাঁচতে শেখালো, জীবনের মানে বুঝতে শেখালো। আমি এমনই মূর্খ, এমনই বোকা, আমি তাকে চিনতে পারলাম না। আমি তার গায়ে ভগবান, অসহ্য অসহ্য জ্বালা, বুকে আমার অসহ্য জ্বালা। সেজন্য তুমি মদ খাচ্ছ কেন? তুমি আমার হাত ধরো, আমি তোমার সব জ্বালা কমিয়ে দেব। কমিয়ে দেবে? আমার সব জ্বালা কমিয়ে দেবে? তাহলে সেদিন আমাকে ফুলের বাসর থেকে টেনে এনে ফুলের আসরে বসিয়ে দিয়েছিলে কেন? ফুলের আসর? সেই আসরে আমি দামিনীকে এই হাত দিয়ে মেরেছিলাম। মেরেছো, ভালো করেছো। ওকে একেবারে প্রাণে মেরে ফেলো। ওকে একেবারে প্রাণে মেরে ফেলবো আমি? হ্যাঁ রাজা, আমি তোমাকে সেদিন যেটা দিতে পারিনি আজ আমি তোমাকে দেব। তুমি তোমার দাদার শপিং মলে চলো, সেখানে তুমি যা চাইবে তাই পাবে। লজ্জা করে না বলতে? লজ্জা করে না বলতে? এসো কেন এখানে? চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। কেন রাজা, তোমাকে দেওয়ার মতো কি আমার কিছুই নেই? না না না, কিচ্ছু নেই। তুমি এসো কেন এখানে? আমার সামনে থেকে চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি যে তোমার জন্য চাতক পাখি
পাখির মতো অপেক্ষা করে আছি রাজা, তুমি আমাকে কাছে টেনে নাও। না না, তা হয় না, কারণ কেউ তো একজন তোর জন্য এখনো অপেক্ষা করে আছে রে বোন। বোন? তুই তো আমার বোন রে। দাদা। দামিনী দাদা এখনো তোর জন্য অপেক্ষা করে আছে বোন। দাদা। রে বোন, 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 আমি দামিনীর কাছে যাবো বোন। দামিনী, দামিনী আমার জন্য অপেক্ষা করছে বোন। আমি দামিনীর কাছে যাবো। দামিনী, দামিনী, আমি আসছি। দামিনী, দামিনী, দামিনী। পারলাম না, পারলাম না। দামিনীর ভালোবাসার গণ্ডি ভেঙে ওই বোকাটাকে আমার নিজের করতে পারলাম না। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। কিন্তু আমার ডিকশনারিতে হার বলে কোনো শব্দ নেই মেঘা। কিন্তু আমি যে আজ ওই রাজার কাছে ফেল হয়ে গেছি বস। ফেল হয়ে গেছো কেন? ও যে আমাকে বোন বলে ডিনাই করে দামিনীর কাছে ফিরে গেছি। আচ্ছা, তোমার এই শরীরটার মধ্যে কি আছে বলো তো? বস দেখবো, আজ আমি দেখবো। না না, এ কাজ আপনি করবেন না বস। আজ পর্যন্ত তুমি আমার হয়ে একটা কাজও করে দেখাতে পারোনি, অথচ প্রত্যেক মাসে গুনে গুনে হাত পেতে টাকা নিয়ে গেছো। তাই আমার অফিসে তোমার চাকরি নট, যেখানে ছিলে সেখানে যাবে। হ্যাঁ, আমি তাই চলে যাব। এই চাকরি করার থেকে বেকার থাকা আমার অনেক ভালো। যাচ্ছ যাও, যাওয়ার আগে আমার টাকাগুলো ফেরত দিয়ে যাও। টাকা? হ্যাঁ টাকা। কেন এই শব্দটা প্রথম শুনলে বলে মনে হচ্ছে? টাকা কিরকম দেখতে হয় ভুলে গেছো না? আমি তোমাকে মনে করে দিচ্ছি। প্রত্যেক মাসে গুনে গুনে হাত পেতে টাকা নিতে মনে আছে? মনে পড়ছে না? কাগজের হয়, কাগজের বিভিন্ন রঙের, মনে পড়েছে? তাও মনে পড়ছে না? মহাত্মা গান্ধীর ছবি দেওয়া থাকে, মনে পড়েছে? তাও মনে পড়েনি? ভারত সরকারের গভর্নরের সই দেওয়া থাকে, স্ট্যাম্প দেওয়া থাকে, মনে পড়েছে? তোমাকে কি করে মনে করে বল? এইবার মনে পড়বে। দেখবে চোখ যখনই খুলবে আর বন্ধ করবে, শুধু একটা ছবি তোমার চোখের সামনে ভেসে উঠবে, অন্য কোনো ছবি তুমি দেখতে পাবে না। এই চরিত্রহীন মহাপুরুষের ছবিটা তোমার চোখের সামনে ভেসে উঠবে। ব্যাস, তোমার টাকা পেয়ে গেছি, আর তোমাকে টাকা পয়সা দিতে হবে না। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? শোধ বোধ ঘোড়ার ড্যাশ। যাও ওই নদীতে এবার ডুব মেরে ঘরে সতী সেজে বসে থাকবে। তারপর একটা সুন্দর দেখে পতি ধরে একটা বাচ্চা না, ওই 3-4টে বাচ্চার মা হয়ে সুখে সংসার করো। এই আশীর্বাদই করি আমি তোমাকে। জানোয়ার, শয়তান। ব্যাস, আর কিচ্ছু দেবে না? আরো কয়েকটা মারো না, যাতে আমার কানটা ঝালাপালা হয়ে যায়। আমি জানি এই ঘটনার পর তুমি লজ্জায় ঘেন্নায় অনেক অনেক দূরে চলে যাবে। তাই যাওয়ার আগে তোমাকে শুধু একটা কথাই বলবো, যেখানে থাকো সুখে থাকো, এইটুকুই আমি চাই। এই নদী ধারে তোমাকে একটা স্ট্যাম্প মেরে। ও মেঘা, ও মেঘা, ও মেঘা, আমি এখন চলে যাই। তুমি আমাকে কি শাস্তি দিলে? পিপিলিকা হয়ে আমি সুখের আলো ধরতে চেয়েছিলাম, আর তুমি আমাকে সর্বহারা করে এইভাবে মাটিতে আছড়ে ফেললে। না না, এই মুখ আর আমি কাউকে দেখাবো না। ওই নদীর জলে ডুব দিয়ে আমি আত্মহত্যা করব। আরে ওটা মেঘা মনে হচ্ছে না? হ্যাঁ, মেঘাই তো। মেঘা! না মেঘা, না, আমি তোমাকে মরতে দেব না মেঘা। কিন্তু গজেন্দ্র প্রতাপ যে আমাকে। তবু তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। না না, আমি ওখানে গেলে পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে দেখে হাসি ঠাট্টা করবে, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে আমি একটা নোংরা মেয়ে। কিন্তু আমি কিছু বলবো না, বলবেন আমার বাবা, কারণ আমরা জানি চাঁদেও কলঙ্ক থাকে। মেঘা, মানুষ তো গঙ্গায় কত ময়লা ফেলে,
তাই বলে গঙ্গা কি কোনোদিন অপবিত্র হয়ে যায়? তেমনি আমার ভালোবাসার কাছে তুমি গঙ্গার চেয়ে পবিত্র। এই মন তোমার চিরদিন থাকবে না কৌশিক। সেদিন তোমার এই দুটি হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে শরতের ফুল মৌমাছি, বর্ষার জলোচ্ছ্বাস আর বসন্তের পাপিয়া কোকিলের মতো তুমি আমায় বলো, তোমাকে আমি ভালোবাসিস। বাবা হ্যাঁ বাবা, হ্যাঁ, আস্তে আস্তে আমি তোদের সব কথাই শুনেছি। মা মেঘা, গরিব হলে আমি তোকে কথা দিচ্ছি মা, তুই কৌশিককে বিয়ে কর। আমি হয়তো তোকে ধনিত্বের রাজভোগ দিতে পারবো না, দিতে পারবো স্বর্গের শান্তি। বাবা না মা না, এখানে আর এক মুহূর্ত দেরি নয়। চল মা আমার কুড়ে ঘরে, সেখানে তোদের বিয়ে দিয়ে আমি যাবো ছুটকির বাড়িতে। রাজা তার নিজের ভুল বুঝতে পেরে দামিনীর কাছে ফিরে গেছে। তাহলে তাহলে এতক্ষণ হয়তো ওই শয়তানটা পারবে না বাবা, পারবে না। আমি একবার যখন ওই শয়তানটার কাছ থেকে মেঘাকে ছিনিয়ে নিয়ে এসেছি, তখন ওই শয়তানটা ওদের আর কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ বাবা, এতদিন ও অনেকের অনেক ক্ষতি করেছে। স্বার্থের বিষে নীল করে দিয়েছে চৌধুরীদের জীবন, আমাকে করে দিয়েছে মহিলা। আপনি যখন আমাকে লক্ষ্মীর আসনে বসিয়েছেন, তখন এই লক্ষ্মী নাগিন হয়ে ওকে ছবল মারবে। শেষ ছবল! রক্ত চাই, রক্ত চাই, রক্ত! কিন্তু যার অধিকার এই বাড়িতে পড়ে আছি, সেই তো আমার সঙ্গে ভালো করে কথা বলে না, আমাকে দেখতে পেলেই সরে যায়। শুনেছি মেঘার পাল্লায় পড়ে ওনাকে মদ ধরেছে, তাই তো আজকে বাড়িতে আসলে ওকে আমি জিজ্ঞাসা করব। আমাকে তুমি ক্ষমা করে দাও দামিনী। রাজা তুমি আমি সেদিন না জেনে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি। এমনকি আমার এই হাত দিয়ে আমি তোমাকে আঘাত করেছি। এই হাতটা আমি রাজা কি করছো? তুমি আমাকে এতটা ভালোবাসো, তারাকে বলো তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? ক্ষমাই যদি না করতে পারবো, তাহলে তোমাকে ভালোবেসেছিলাম কেন? শুধু তোমাকে একটু ছুঁতে চাই, পেতে চাই অমৃতের আস্বাদ। রাজা, এই জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার থেকে অনেক বেশি পেয়েছি। তাই তো তোমাকে ভুলতে গিয়ে আরো বেশি করে ভালোবেসে ফেলেছি, তোমাকে দূরে ঠেলতে গিয়ে আরো বেশি করে কাছে টেনে নিয়েছি। তোমাকে ছেড়ে থাকার কোনো সাধ্য নেই আমার। আমি আমার নিজের জীবনের থেকে অনেক 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 বেশি তোমাকে ভালোবাসি দামিনী। তাই তো ভালোবাসা দিয়েই ভালোবাসার ঋণ শোধ করবো রাজা। কোনোদিন ভুল বুঝে আমি তোমার থেকে দূরে চলে যাব না দামিনী। আগুন কখনো আগুনকে পোড়াতে পারে না, জল কখনো জলকে ভেজাতে পারে না। ঠিক সেই রকম একজন সত্যিকারের বন্ধু তার বন্ধুকে ছেড়ে দূরে সরিয়ে রাখতে পারে না। আর তাই তো আমার রাজাকে আমার কাছ থেকে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না। সারা জীবন আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখবো। কিন্তু তুমি যে সেদিন বললে আমাদের মিলন হলে তুমি মারা যাবে, সেটা তো তোমার মা আমাকে বলতে বলেছিল। তাই না বাবা, মুহূর্তের ভুলের জন্য আমি তোমাকে পেয়ে আর হারাতে পারবো না দামিনী। আমিও তোমাকে হারাতে চাই না রাজা। আসলে জানো তো, আমরা দুজনেই না একটা চক্রান্তের শিকার হয়ে গেছিলাম। চাঁদকে ভালোবাসি রাত পর্যন্ত, সূর্যকে ভালোবাসি দিন পর্যন্ত, ফুলকে ভালোবাসি তার সুবাস পর্যন্ত, কিন্তু তোমাকে ভালোবেসে যাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। ভাবিনি মন্দির আসবে, সত্যি আমায় ভালোবাসবে। মন্দির আসবে, সত্যি আমায় ভালোবাসবে। থেকে নাকি স্বপ্নে আছি তোমার এত কাছাকাছি, ছুঁয়ে বলো কাছে তুমি ভাবে। থেকে নাকি স্বপ্নে আছি তোমার এত কাছাকাছি, ছুঁয়ে বলো কাছে তুমি ভাবে। সজনী ও সজনী ও সজনী, সজনী ও সজনী, সজনী ও সজনী। আসছে আসছে চৌধুরী বাড়িতে আবার সেদিন আসছে। দুর্যোগের কালো মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশে আবার উদিত হবে নতুন সূর্য। ঈশ্বর, তোমার কাছে আমার একটাই চাওয়া, মৃত্যু মুখ থেকে যখন আমাকে ফিরিয়ে এনেছো,
তখন আর কটা দিন আমাকে বাঁচিয়ে রাখো, আমি যেন ওই বিভীষণটার শেষ পরিণতিটা নিজের চোখে দেখে যেতে পারি। পাবে পাবে, খুব তাড়াতাড়ি তুমি একটা সুসংবাদ পাবে। তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? না গো, যা সত্যি তাই বললাম তোমাকে। রাজার বৌমার মধ্যে যে ভুল বুঝাবুঝি দূরত্বের সৃষ্টি করেছিল সেটা ওদের মধ্যে মিটে গেছে। তুমি ঠিক বলছো গায়ত্রী। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করেছি আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে রাজার। মেঘা নামে মেয়েটির পাল্লায় পড়ে রাজা মদ খাওয়া ধরেছিল। তুমি কি সেই কথাটা জানো? কি করে জানবো? অন্ধকার ঘরে বসে থেকে তোমার কাছ থেকে যেটুকু জানতে পারি। বৌমা সে নেশা বন্ধ করে দিয়েছে রাজার। এমনকি রাজার আগের মতো সবসময় বাড়ির বাইরে বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায় না, সবসময় নিজের ঘরে বৌমার নজরে নজরে থাকে। জানো গায়ত্রী, আমি হয়তো জীবনে কোনো ভালো কাজ করেছিলাম, তাই তো ভগবান দামিনীর মতো মেয়েকে বৌমা করে আমাদের ঘরে পাঠিয়েছে। ওর সঙ্গে নিশ্চয়ই আগের জন্মে আমার রক্তের সম্পর্ক ছিল। সেই রক্তের সম্পর্ককে আরো শক্ত করার জন্য তুমি খুব শীঘ্রই দাদু হতে চলেছো। তুমি ঠিক বলছো গায়ত্রী, সত্যি আমি দাদু হবে আর আমি হব ঠাকুমা। ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইবার শুরু হবে আসল খেলা। তুমি সব সম্পত্তি একা ভোগ করার জন্য ওই মানুষ রূপী বিভীষণটা আমাকে বেশ ইনজেকশন দিয়ে পাগল করে বসুদেবের মতো অন্ধকার ঘরে আটকে রেখেছিল। এইবার ওর পেস্তার ভাঙার জন্য আমার সমস্ত সম্পত্তি রাজার নামে রেজিস্ট্রি করে দিয়ে আমি ওর মূল শক্তিটাকে ছেদ করে দেব। কিন্তু সম্পত্তি না পাওয়ার আঘাতের পর সাপ কিন্তু শেষ ছবল মারবে। তখন কি হবে? আমি তখন বেদিনী হয়ে সবাইকে রক্ষা করব, প্রয়োজনে অদেব হিংস্র মানবিকতার পিশাচিনী হয়ে বৃহৎ শর্তের পৃথিবীর মাটি থেকে ওকে আমি সরিয়ে দেব। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উস্কুস করছে বারুদ, বুকে আমার চলে ওঠা দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাই না কাঠি। বৌমা না, ক্ষুদ্র স্বার্থের জন্য তোমার মতো লক্ষ্মী প্রতিমার হাতে আমি রক্তের দাগ লাগতে দেবো না বৌমা। আমিও তো কাজ করতে চাই না বাবা, আমি তো সব জেনে বুঝেই রাজাকে বিয়ে করেছি। এই সংসারটাকে করতে চেয়েছিলাম সুস্থ সুন্দর, ভক্তির ধূপ দ্বীপ জ্বালিয়ে আনতে চেয়েছিলাম নতুন প্রভাত। কিন্তু চোরা যদি না শোনে ধর্মের কাহিনী, তখন তো আমাকে প্রতিবাদের ঝড় তুলতেই হবে, অশুভ শক্তিকে আমাকে এখান থেকে সরাতেই হবে। বৌমা, তুমি রেজিস্ট্রির ব্যবস্থা করো, আমি এক সপ্তাহের মধ্যে আমার সমস্ত সম্পত্তি রাজার নামে রেজিস্ট্রি করে দেব। না 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 না, এই কাজ তুমি করো না। কেন মা, আপনি না আপনার গর্ভের সন্তানের চেয়ে রাজাকে বেশি ভালোবাসেন? ওর উপরে যখন অত্যাচার হয় তখন নাকি আপনার মরে যেতে ইচ্ছে করে? বৌমা বৌমা, তুমি বিশ্বাস করো, আমি যা বলেছি গজেন্দ্রের সম্পত্তি পাওয়ার জন্য নয়, আমি যা বলেছি তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তাহলে এই কথা আপনি কেন বলছেন মা? কেন যে বলছি সেটা আমি নিজেও জানি না মা, কারণ আমার জীবন নাট্যকার। প্রথম থেকে আমাকে এমন একটা চরিত্রে অভিনয় করাচ্ছেন যাতে আমি দোষ না করেও দোষী হতে বাধ্য হয়েছি। মা হতে গিয়েও ডাইনি হয়ে রাজার জীবনটা আমি শেষ করে দিয়েছি। তাই আজ আমি তোমাকে বলছি, তোমার সব সম্পত্তি তুমি রাজার নামে করে দাও। আপনি কি বলছেন বৌদি? আপনার নিজের ছেলে গজেন্দ্রের জন্য অর্ধেক সম্পত্তি দিতে দাদাকে আপনি বলবেন না? না, ওকে আমি কিছুই দিতে বলবো না। কেন মা? কারণ ও যে আমার ঔরসজাত সন্তান নয়। তাহলে কে? বলুন মা, বলুন কে? কি ওর পরিচয় বলুন। আমি জানি না ও যে কে, কি যে ওর পরিচয় আমি তোমাদের বলতে পারবো না, বলতে পেরেছি। এতদিন যে সন্দেহটা আমার মনের মধ্যে বাসা বেঁধেছিল সেই রহস্যটা আজ ভেদ হয়ে গেল। বিশ্বমশাই, ওদিকে চরম আঘাত এনে আজ আসল সত্যটা তুমি আমার সামনে পরিষ্কার করে দিলে বাবা। এবার নিশ্চিত আপনি উইল করুন দাদা, আমি সেটা রেজিস্ট্রি করব। কিন্তু আপনি তো অন্ধ, তার উপর আপনার সাবেস্টারের চাকরিটাও তো নেই। চাকরিটা আমি আবার ফিরে পেয়েছি সত্য, আমি প্রমাণ করে দিয়েছি। আমি কোনো অর্থ তছরূপ করিনি। শুধু তাই নয়, আজ আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি দাদা। হ্যাঁ দাদা, শুধুমাত্র দ্বীপের জন্য আজ আমি আমার চৌক আর চাকরি দুটোই ফিরে পেয়েছি। কিন্তু আসল কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমাকে কিন্তু অন্ধের ভূমিকায় অভিনয় করে যেতেই হবে, আর এই কথাগুলো যেন কেউ জানতে না পারে। কিন্তু সত্য, আমার সমস্ত সম্পত্তি রেজিস্ট্রি করতে গেলে যে টাকার দরকার অত টাকা আমার বা রাজার অ্যাকাউন্টে নেই। টাকার জন্য চিন্তা করতে হবে না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে হবে বৌমা? বাবা, ছিপ দিয়ে মাছ ধরতে গেলে কি লাগে? টোপ লাগে। তাহলে দেখতে থাকুন কিভাবে টোপ দিয়ে মাছ ধরতে হয়। আজ কে ধরবে মাছ? বিশ্বমশাই।
ও তো একটা অন্ধ, ও আবার মাছ কিভাবে ধরবে? দেখুন তো দাদা, আমি যতই বলছি আপনি মাছ ধরতে পারবেন না, উনি ততই বলছেন উনি নাকি চাপ দিয়ে মাছ ধরবেন। কথায় বলে না, কুজোর আবার ইচ্ছে হয় চিত হয়ে শোয়ার, সেই অবস্থা হয়েছে ওনার। ঠিক বলেছেন দা। না বোন, আদরের ছোট বোন। কি ভালো দাদা মা। বাবা, এবার আপনি আপনার ঘরে যান তো, আর সঙ্গে করে পিসেমশাইকে নিয়ে যান। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের ভালো মাছটাই খাওয়াবো। চলে এসো সত্য। আর যেতে যেতে তোমার মুখ থেকে শুনবো আজ পর্যন্ত টোপ দিয়ে তুমি কি কি মাছ ধরেছো। হ্যাঁ দাদা, আমাদের এই দুই ভাই বোনের মধ্যে থেকে কোনো লাভ নেই। চলুন দাদা, চলুন। স্বার্থপর, বেঈমান। কে? আমার পিসেমশাই তো? না, বাবা ভোলানাথ। সেই ছোটবেলা থেকে শিবরাত্রির দিন বাবার মাথায় জল ঢেলে আসছি মনের মতন বর পাবো বলে। তা না, জুটিয়ে দিল রাজার মতন বোকা মূর্খটাকে। কি বলছো তুমি? মনের সত্যি কথা বলছি, এইরকম একটা সুপুরুষ থাকতে আমার কিনা চোখ পড়লো রাজার মতন মূর্খটার দিকে। তুমি বুঝতে পারিনি রাজাকে বিয়ে করে আমার কপালে এত কষ্ট। আমি তো ভেবেছিলাম রাজাকে বিয়ে করে এই চৌধুরী সাম্রাজ্যের রানী হব আমি, কিন্তু কথায় বলে না, লোভে পাপ আর পাপে মৃত্যু, আর সেই অবস্থা হয়েছে আমার। তুমি কি বলছো? আমার মাথাতে তো কিছু ঢুকছে না। তার কাটা হলে ঢুকবে কি করে? সব সময় তো নিজের ধান্দা নিয়েই চলো বস। মাঝে মধ্যে একটু অপরের ধান্দার দিকেও নজর দিতে হয়। আরে তোমার তো এত বুদ্ধি, একবারও ভেবে দেখলে না আমার মতন একজন শিক্ষিতা সুন্দরী মহিলা হয়ে ওই রাজার মতন বোকা মূর্খটাকে বিয়ে করলো কেন? হ্যাঁ সত্যি তো। তুমি ওকে কেন বিয়ে করলে? শুধুমাত্র টাকার জন্য। কিন্তু যা টাকা ওর অ্যাকাউন্টে ছিল সবই তো তোমার নামে করে দিয়েছে। তাহলে ওকে আমার বিয়েটা করে লাভটা কি হলো বলো তো রাজার দাদা গজা? ওটাই লোকসান। মোটেই না। তাই তো আমি ঠিক করেছি, গাছেরও খাবো আর তলারও ঘুরবো। আর সেই জন্যই তো সেদিন সবার সামনে এই বাড়িতে তোমার কাছে ক্ষমা চেয়ে এখানে রয়ে গেলাম। শালা, তোমার পেটে পেটে এত বুদ্ধি! আমি তো কোন ছাড়, টাকা পেলে কাঠের পুতুলেও কথা বলে, ফেলো করি মাকতুল। আমি কি তোমার বর হব? আমার অনেক দিনের ইচ্ছে তোমাকে বিয়ে করে তোমার বর হওয়ার। শুকনো কথায় চিড়ে ভিজবে না, আমার চাহিদা তোমাকে পূরণ করতে হবে। কত টাকা পেলে তুমি আমার হবে? আমার চাহিদা তো অনেক, কিন্তু তুমি কি তা পূরণ করতে পারবে? তুমি জানো না, আমার পছন্দের জিনিস পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। ওকে, আজকে আমি যে রাজার কাছ থেকে যে ব্ল্যাঙ্ক চেকটা নিয়েছিলাম, ব্যাংকে যাচ্ছিলাম এটাকে ভাঙাতে, এটাকে উপহার স্বরূপ আমি তোমার হাতেই তুলে দেবো। ব্যাস, এখন থেকে আর কোনো কথাই থাকতে পারে না গজা। এখন থেকে আমার জীবনের ইতিহাস হয়ে গেল রাজা। কি মজা, কি মজা! ভাইয়ের বউ এখন থেকে আমার। বাস, ফুলবালির ছদ্মবেশে বাঁশ দিয়েছিলাম মনে আছে? সেই হিরেগুলো কিন্তু সব আমার কাছেই রাখা আছে, ওগুলো সব আমি তোমার হাতেই তুলে দেব। সত্যি? কি আনন্দ আকাশে বাতাসে! কি দাদা তুই? দেখো না রাজা, তোমার দাদু আমাকে। এই দামিনী, কি হচ্ছে সব? নাটক করছি, নাটক। আমি বলেছি না, আমি গাছেরও খাবো তলারও কুড়বো, তুমি শুধু একটু ম্যানেজ করলে না বাবু। দেখো না রাজা, তোমার দাদা আমাকে। কি দাদা? এই তো চরিত্র দাদা, ভাই এবং দুটো তো লজ্জা করে না? বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়িতে শুধু অপমান আর অপমান, এমনকি যা দাদা পর্যন্ত আমাকে ছি 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 ছি। এই মুখ আমি দেখাবো কেমন করে? কেঁদো না বউ, কেঁদো না বউ, একদম কেঁদো না বউ। কাঁদবে না, তুমি স্বামী হয়ে সহ্য করবে, বই সম্মান নিয়ে টানাটানি করবে, আর তুমি স্বামী হয়ে তা মুখ বুঝে সহ্য করবে? কখনো না। টিভি সিনেমাতে দেখোনি বইয়ের উপর অত্যাচার হলে স্বামীরা কিভাবে ভিলেনদের উপরে ঝাঁপিয়ে পড়ে? আরে বাবা, হাতের কাছে কিছু না পেলে অন্তত কোমরের বেল্ট খুলে ভিলেনদেরকে কেলায়। ঠিক বলেছো, আজ এই ভিলেনটাকে আমি ছাড়বো না। এই দামিনী, কি হচ্ছে সব? নাটক করছি, নাটক। তা নাহলে ধলা পড়ে যাবো যে বাবু। দাঁড়িয়ে আছো কেন? টিভি সিনেমা দেখে যা শিখেছো তা শুরু করে দাও। ঠিক বলেছো, আমি সিনেমাতে রঞ্জিত মল্লিককে বেল দিয়ে ভিলেনদের মারতে মারতে বলতে শুনেছি, চাপকা পিঠার ছাল তুলে নেব। তোকে বলছি সাবধান দাদা, নাহলে চাপকা পিঠার ছাল তুলে নেব।
নাটক করছি, নাটক। তা নাহলে ধলা বলে যাবো যে বাবু। গুলু 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 গুলু। কি হলো রাজা, তুমি কি বেল ছাতে দাঁড়িয়ে পড়লে? হাঁপিয়ে গেছো নাকি? একটু জল খাবে? তাহলে রঞ্জিত মল্লিকের নাম করে আবার শুরু করে দাও। ঠিক বলেছো। জয় রঞ্জিত মল্লিকের জয়। তোকে আজ আমি মেরেই ফেলবো। মেরে ফেলার আগে সিনেমার নায়করা কিন্তু ভিলেনদেরকে নায়িকার কাছে ক্ষমা চাওয়া করায়। ঠিক বলেছো। আমি সিনেমাতে চিরঞ্জিতকে বলতে শুনেছি, দাদা গেলে দাদা পাওয়া যায় রে, কিন্তু বউ গেলে বউ পাবি না রে পাগলা, বউ পাবি না। ডায়লগটা একটা ছিল না, ডায়লগটা বলেছিল চিরঞ্জিত, বউ গেলে বউ পাওয়া যায় রে, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না রে পাগলা, মা গেলে মা পাওয়া যায় না। কিন্তু এখানে তো মায়ের ডায়লগ ছিল না, এখানে তো ছিল দাদার ডায়লগ। তাহলে হ্যাঁ হ্যাঁ, তুই আমার বউয়ের কাছে ক্ষমা চা। না, আমি ক্ষমা চাইবো না। ক্ষমা যদি তুই না চাস দাদা, তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। এই মরেছে, এটা আবার কার ডায়লগ মারলে গো? আমার গুরুদেব প্রসেনজিতের ডায়লগ। আমি তোকে ছাড়বো না, তাই বলছি দাদা, তুই যদি আমার হাতে প্রসেনজিতের মতো ঝাড় খেতে না চাস, তো ভালোই ভালোই ওই চেকটা আমার বউয়ের হাতে তুলে দে দাদা, আর ওর কাছে ক্ষমা চেয়ে নে দাদা, তাহলে কিন্তু আমি তোকে চেকটা ফেরত দিয়ে দাও। হিরেগুলো কিন্তু সব আমার কাছেই রাখা রয়েছে। এই চেকটা আমি দামিনীর হাতে তুলে দিলাম। এবার ওর কাছে ক্ষমা চা। ক্ষমাটা চেয়ে নাও, চেকটা আবার আমি তোমাকে পরে ফেরত দিয়ে দেবো বাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দামিনী, দামিনী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও দামিনী। কি গজেন্দ্র প্রতাপ, কেমন লাগলো বেল্টের ঘাগুলো খেতে? ঠিক এই রকম অত্যাচার আমি দিনের পর দিন সহ্য করে গেছি। মানে তুই সম্পূর্ণ অসুস্থ। বলেছিলাম না প্রত্যেকটা পুরুষ মানুষের প্রতিষ্ঠার পিছনে থাকে তার স্ত্রীর হাত, আর আমিও সেটা প্রমাণ করতে পেরেছি। এই কয়েকদিনের মধ্যে ওকে আমি তিল তিল করে সুস্থ করে তুলে একটু একটু করে লেখাপড়া শিখিয়েছি, শুধুমাত্র আপনাদের মতো অসুস্থ মানুষগুলোর বিরুদ্ধে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য। দুজনে মিলে যে খেলাটা শুরু করলে, এই খেলায় জেতার জন্য কিন্তু দমের দরকার। তোমাদের দুজনের সেই দমটা আছে তো? আছে গজেন্দ্র প্রতাপ, আছে। সেদিন পাশা খেলায় শক্তি থাকা সত্ত্বেও পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে রক্ষা করতে না পারলেও আজকে এই খেলায় ওই মেয়েটার ইজ্জত বাঁচানোর মতো দম আর বুদ্ধি দুটোই আমার আছে। তাই তো ওই মেয়েটার দয়ায় লেখাপড়া শিখে আজ আমি এসেছি তোর মতো ঘর শত্রুর ভাগ্য লেখা লিখতে। I know you are a loose character. I know you are dishonest, sincere, barbarous. But I am only a gentleman. Understand? রাজা তুই? হ্যাঁ আমি রাজা। এতদিন তুই আমার সরলতার সুযোগ নিয়ে অন্ধকারে বন্দি রেখে বাবাকে স্লো পয়জন করে দিয়েছিস। মাকে ভয় দেখিয়ে আমাকে তুই চেক সই করিয়ে সমস্ত টাকা পয়সা তছনছ করেছিস। তোর জন্য আজকে এই পরিবারের সবাই সংসারের সীমান্তে দাঁড়িয়ে কাঁদছে। তবুও কিন্তু তোরা আমার সঙ্গে খেলায় জিততে পারবি না। আরে যা, এতদিন কাঁচা খেলোয়াড়দের সঙ্গে খেলে জিতেছিলি, আমাদের সাথে খেলতে গেলে যে দম দরকার সে দম তোর আছে তো দাদা? সময় বলবে কার দম কতটা থাকে, কিন্তু দামিনী, নাটক করে চেকটা এখন তুমি আমার কাছ থেকে নিয়ে নিলেও শেষ পর্যন্ত ওই চেকটা তুমি তোমার কাছে রাখতে পারবে তো? শুধু চেকটা নয়, এই বাড়ির কর্তৃত্বের চাবিটা মায়ের শাড়ির আঁচল থেকে আমার শাড়ির আঁচলেই ঝুলবে। তাই নাকি? চ্যালেঞ্জ? ইয়েস, চ্যালেঞ্জ। জানো না, আমার স্বার্থে যদি ঘা কেউ দেয় তাকে মানুষ খুন করতে আমি দ্বিধাবোধ করব না। কে কাকে খুন করবে? না না না, ওই খুন শব্দটা আর আমি সহ্য করতে পারছি না। আমার বয়স হয়েছে, হয়তো যে কোনো দিন। না মা, তুমি ও কথা বলো না। তোমার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। তুমি কেমন ছেলে গো? এই তুমি মাকে ভালোবাসো, এই তোমার মায়ের প্রতি কর্তব্য। মায়ের তো বয়স হয়েছে বলো, এই সংসারের এত ঝক্কি ঝামেলা পোয়াতে গিয়ে মা যদি কোনোদিনও মাথা ঘুরে পড়ে গিয়ে কোনো অঘটন ঘটে যায়, তখন তুমি মা বলে কাকে ডাকবে বলো তো? ঠিক বলেছো। তাই আজ থেকে চৌধুরী বাড়ি চাবি তোমার আঁচলেই বাঁধা থাকবে। আমি না না না, আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। নিতে পারবো না বললে তো হবে না বৌমা। গায়ত্রীর পর তোমাকেই তো চৌধুরী বাড়ির দায়িত্ব সামলাতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমার স্বামী আর সেই অধিকারে আমি তোমাকে আদেশ করছি, মায়ের কাছ থেকে এই বাড়ির চাবি তুমি গ্রহণ করো।
তাই তো ভবিষ্যতের দায়বদ্ধতার কথা ভেবে এতদিন যে চাবি আঁচলে বেঁধে আমি এ বাড়ির কর্ত্রী হয়েছিলাম, সেই কর্তৃত্বের চাবিটা আজ আমি তোমার আঁচলেই বেঁধে দিলাম বৌমা। এতদিন পর আমরাও শান্তি পেলাম, মহা শান্তি। তাহলে ভাসুর ঠাকুর, চ্যালেঞ্জটা সাকসেস হলো তো? এই দামিনী, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। সাবধান গজেন্দ্র প্রতাপ চৌধুরী, কি ভেবেছিলেন আমাকে? হ্যাঁ, কি ভেবেছিলেন? জয়নগরের মোয়া না দিল্লিকা লাড্ডু যে স্বার্থের খড়গে কেটে আমাকে করে দেবেন শরৎচন্দ্রের বিরাজভোগ, কান্নার সাগরে ডুবিয়ে দেবেন রবি ঠাকুরের কৃষ্ণকলি, কামনার নাট্যমঞ্চে সাজাবেন নটি চিত্রাঙ্গদা? আরে না রে না, আমার কিংবা আমার স্বামীর কোনো ক্ষতি করার চেষ্টা করলে না আমি হয়ে যাব দেবী চৌধুরানী। নিজেকে যুবরাজ মনে করেছিস? যা ইচ্ছা তাই করে বেড়াবি। নিজের ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখ, দেখবি নিজের ভবিষ্যতের আলোটাও কালো লাগবে দেখতে। রাজা, সাবধান, খুব সাবধান। হ্যাঁ হচ্ছে একটা বিশেষ ঘোষণা যাত্রা কমিটির অনুরোধে যাত্রা শেষে আমাদের গায়ক নায়ক শুভয় মুখার্জি এবং গায়িকা নায়িকা জয়া ভট্টাচার্য আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। আশা করি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দয়া করে কেউ আসন ত্যাগ করে চলে যাবেন না। ঘোষণাটি শেষ হলো, ধন্যবাদ। চৌধুরী বাড়ির চাবির গোছা এখন দামিনীর কোমরে ঝুলছে। হ্যালো, হাই বাই বাই। তাহলে এখন আমার বাঁচার উপায়? এতদিন তো আশায় ছিলাম গজুর কাছ থেকে সম্পত্তির 1/3 ভাগ আমি পাবো, কিন্তু এখন মনে হচ্ছে সেগুড়ি বালি। কারণ গজুরি নিজেরই ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা, ও আর আমাকে কি দেবে? লোভে পড়ে নিজের স্বামীর সঙ্গে দিনের পর দিন আমি খারাপ ব্যবহার করেছি। ওর সামনে দাঁড়াবার মতো মুখ আমার নেই। আমার এই পাপের ফল ওকে ভোগ করতে হচ্ছে। তাই তো আমি ঠিক করেছি গজুর কাছ থেকে কিছু টাকা নিয়ে ওর চোখের অপারেশন করিয়ে আমি আমার পাপের বোঝাটা কিছুটা হালকা করব। আর সেই জন্যই এই নির্জন দুপুরে ফাঁকা মন্দিরে তুমি আমাকে ডেকে পাঠিয়েছো, তাই না পিসিমণি? হ্যাঁ বাবা গজু। আচ্ছা পিসিমণি, এই পিসিমশাইয়ের চোখ অপারেশনের জন্য কত টাকা লাগতে পারে বলো তো? কয়েক লাখ টাকা তো লাগবেই। কিন্তু তুমি তো জানো ভালো করে পিসিমণি এখন আমার অর্থনৈতিক অবস্থা কেমন। আবার এদিকে পিসিমশাইয়ের চোখটা ফিরিয়ে না দিলে তুমি পাপের ভারে দিন দিন ভারী হয়ে যাচ্ছ। কিন্তু এটা তো অস্বীকার করতে পারবি না, তোর জন্য আমি অনেক পাপ করেছি। দিন কি রাত, আর রাতকে দিন বলেছি। জানি পিসিমণি, জানি। আর তার জন্যই তো তোমার ঋণ শোধ করবো বলে নির্জন দুপুরে ফাঁকা মন্দিরে তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। কিন্তু আমি ভাবছি অতগুলো আইডিয়া। আচ্ছা পিসিমণি, কেউ যদি পিসিমশাইকে চোখ দান করে তাহলে তো পিসিমশাই আবার আগের দৃষ্টি ফিরে পাবে, আর আমারও অতগুলো টাকা খরচা হবে না। হ্যাঁ তা অবশ্যই হবে, কিন্তু এমন কেউ কি আছে চোখ দান করার জন্য? আছে পিসিমণি, আছে, একজন আছে। তাকে বললি না, সে এক কথাতেই চোখ দান করতে রাজি হয়ে যাবে। সেই মহান মানুষটি কে যে এক কথাতে চোখ দিতে রাজি হয়ে যাবে? কেন তুমি? আমি স্বামীর জন্য এটুকু করতে পারবে না? গজু, আরে বাবা, ধৃতরাষ্ট্র অন্ধ ছিল বলে তার বউ সারা জীবন চোখে ফেটি বেঁধে কাটিয়ে দিয়েছিল। দেখোনি মহাভারত সিরিয়ালে? সেটা তো মহাভারতের যুগে হয়েছিল, কিন্তু এই নবভারতের যুগে তা সম্ভব নয়। এই যুগে কোনটা সম্ভব? স্বামী দেখে জুতো পেটা করা? গজু, আরে বাবা, খবরে কাগজ বা টিভি খুললে একটা খবর প্রত্যেকদিন আমরা দেখতে পাই, বধূ নির্যাতন, বধূ নির্যাতন। কিন্তু আমরা কজন খবর রাখি? আচ্ছা আচ্ছা, বাড়িতে গোপনে গোপনে চলে স্বামী নির্যাতন। তাই তো আমি ঠিক করেছি জীবনে যা কিছু করি না কেন একটা জিনিস করব না, সেটা হলো বিয়ে। না বাবা, ওই একটা দুটো মেয়েকে দেখে তুই সব মেয়েকে দায়ী করিস না। এবার একটা ভালো মেয়ে দেখে আমি তোর বিয়েটা দিয়ে দেব। মেয়েটা ভালো দেখবে না মেয়েটা বাবার বলতে আছে সেটা দেখবে পিসিমণি? ওই হলো আর কি হ্যালো হাই বাই বাই। কারণ এই সময় তোর তো বেশ কিছু টাকার দরকার, তাই বিয়েটা করলে বেশ কিছু টাকা আসবে আমাদের হাতে। হ্যালো হাই বাই বাই। স্বভাব যায় না মরলে ইজ্জত যায় না দিলে। এই মাত্র পাপের কথা বলছিল, যেই টাকার গন্ধ পেয়েছে অমনি ঝাঁপিয়ে পড়েছে। কিছু বলছিস বাবা? বলছি পিসিমণি, দেখো একমাত্র তুমি আমার দুঃখ কষ্ট চিন্তা করো, তাই আমি ঠিক করেছি তোমার জীবনে আমি কোনো রকম দুঃখ কষ্ট রাখবো না। তাই পিসিমশাই চোখ অপারেশনের জন্য আমার কাছে টাকা নাই তো কি হয়েছে, এই আংটি
না আংটি না, এই সোনার হারটা আমি তোমাকে দিয়ে দেবো। সত্যি বলছিস বাবা? তোর এই হাতটা আমায় দিবি? দে না বাবা, আমার কতদিনের আশা এই হাতটা ছিঁড়ে পরা। যাবে। দে বাবা তুমি দে। বসো, আমি নিজের হাতে তোমাকে পরিয়ে দেবো হারটা। না দে বসো। বাবা, দে। আর আমার তো আর সইছে না, এই জন্মে তো আমার ছেলে পুলে হলো না, পরজন্ম বলে যদি কিছু থাকে আমি ভগবানকে বলবো তোর মতো ছেলে যেন আমি আমার গর্ভে ধারণ করতে পারি বাবা। হ্যাঁ, পরজন্মে যেতে গেলে আগে তো এই জন্মের কাজটা শেষ করতে হবে, তাই না পিসিমণি? তাহলে এই জন্মের কাজটা আমি করে দিই, আর পরজন্মের দায়িত্বটা ভগবান নিজের হাতেই তুলে নেবে। এই নয়, এসো পিসিমণি, দে এসো। বাবা, দে। পিসিমণি, ও পিসিমণি, 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 পিসিমণি কি সত্যি সত্যি ভগবানের কাছে পৌঁছে গেলেন নাকি? এই কি মাটি করেছে! পিসিমণি যদি ওই ভগবানের কাছে যাওয়ার পথে মাঝপথে আবার যদি ছিনতাইবাজের কবলে পড়ে, সে তো আরেক কেলেঙ্কারি হবে। দরকার নেই বাবা, পিসিমণির গলায় সোনার হাতটা লেখে দাম নেই, ওটা আমার গলাতেই থাক। ওরে শালা, বউয়ের গন্ধ শুকে শুকে তো অন্ধটা এই পথে হাঁটা লাগিয়েছে। না বাবা, আমি এখান থেকে মানে মানে কেটে চন্দ্রা, চন্দ্রা, বাড়িতে শুনলাম চন্দ্রা নাকি মন্দিরে এসছে। আজ ওর সঙ্গে দেখা হলে বলবো বাবা তার সমস্ত রাগ ভুলে গিয়ে আবার আমাদের বাড়ি ফিরে যেতে বলেছে এবং বাবার সমস্ত সম্পত্তি চন্দ্রার নামে উইল করে দিয়েছে। তার সঙ্গে দেখা হলে তাকে আরো চমকে দেবো আমার চোখ আর চাকরি ফিরে পাওয়ার খবরটা দিয়ে। কিন্তু কিন্তু চন্দ্রা গেল কোথায়? চন্দ্রা, এই তো চন্দ্রা এখানে শুয়ে আছে। জানো জানো চন্দ্রা, বাবা তার সমস্ত রাগ ভুলে গিয়ে আবার আমাদের বাড়ি কি ব্যাপার চন্দ্রা, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এই চন্দ্রা, হে কি, এই তো গজেন্দ্র স্কার্ফ। তাহলে কি গজেন্দ্র? চন্দ্রা, এই চন্দ্রা, চন্দ্রা তুমি কথা বলছো না কেন? চন্দ্রা, দেখলে তো চন্দ্রা, লোভের পথে পা বাড়িয়ে আজ তুমি কি পেলে? পেলে শুধু শূন্য, আর বিনিময়ে তুমি তোমার জীবনটাই দিয়ে দিলে। আমি তোমাকে অনেক বুঝিয়েছিলাম চন্দ্রা, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তোমার শেষ পরিণতি যে এটাই হবে আমি জানতাম, কারণ লোভে পাপ, আর পাপে যে মৃত্যু। মৃত্যু, মৃত্যু, আবারও একটা মৃত্যু। পুনরায় মৃত্যুর খেলায় মেতে উঠেছে নরপিশাচ গজেন্দ্র। দামিনীর খেলা দেখছে একটা ফেরত দেওয়ার পর ও যেন পাগল হয়ে উঠেছে। এই জন্যই তো আমার স্ত্রী চন্দ্রকে শ্বাসরোধ করে মেরেছে দেব। কিন্তু কেন? আপনার স্ত্রী তোমার কথায় অদ্ভুত করতো। সম্পত্তির অন্ধার পাওয়ার জন্য উনি অনেক পাপ কাজ করেছে। সেই জন্যই তো এই পৃথিবীতে চন্দ্র আজ নেই। এবার শয়তানটা দামিনীর ক্ষতি করবে, রাজা। তাই আমি আপনাকে বলছি, আপনার স্ত্রী ডেড বডিটা নিয়ে পুলিশ স্টেশন চলুন, ওর নামে এফআইআর করুন। এক সপ্তাহের মধ্যে ওকে অ্যারেস্ট করানোর ব্যবস্থা আমি করবোই। কিন্তু তাতে যদি হিতে বিপরীত হয়? কেন? চ্যালেঞ্জ করেছে মাত্র 7 দিনের মধ্যে ভানু প্রতাপ চৌধুরী সমস্ত সম্পত্তি ওর নামে রেজিস্ট্রি করিয়ে নেবে। আমি কিন্তু ওই প্রপার্টি উইল করে রাজার আগত সন্তানের নামে লিখে দামিনী আর রাজাকে পাওয়ার ওভার অ্যাটর্নি করেছে। আপনি ওই উইলটা নিয়ে এক সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি করার ব্যবস্থা করুন। কিন্তু তার আগে শয়তানটা যদি রাজার অনাগত সন্তানের কোনো ক্ষতি করে না, দামিনীর বুকে বেশ তুলে দেয় না, যদি আমার স্ত্রী চন্দ্রের মতো রাজাকে খুন করে। পারবে না, পারবে না, সত্যবাবু পারবে না। আপনি কেন ভুলে যাচ্ছেন? এত দান করার পরেও মহারাজা হরিশ্চন্দ্রকে শ্মশান রক্ষী হতে হয়েছিল। শ্রেষ্ঠ রাজনীতিক কৃষ্ণ থাকার পরেও অভিমন্যুকে অকালে মরতে হয়েছিল। মুঘল বংশের শ্রেষ্ঠ সুলতান হওয়া সত্ত্বেও ঔরঙ্গজেবকে ওই বংশের ধ্বংসের জন্য দায়ী হতে হয়েছিল। তাই একটা কথা মনে রাখবেন সত্যবাবু, কালের চক্র বক্র গতিতে ঘুরে দিচ্ছে অবিরত, আর যারা কালের শীর্ষে কাল তারা পদানত। জানি, ঠিক জানি। তাই তো তোমার দয়ায় আজ আমি চোখ আর চাকরি দুটোই ফিরে পেয়েছি। তাই সেদিন অসহায় অবস্থায় যে কাজটা করতে পারেনি, আজ আমি আমার স্ত্রীর ডেড বডি নিয়ে সেই কাজটাই করবো। মাত্র 7 দিনের মধ্যে ভানু প্রতাপ চৌধুরী সমস্ত সম্পত্তি রাজার অনাগত সন্তানের নামে রেজিস্ট্রি করায় ওই গজেন্দ্র প্রতাপকে আমি সর্বহারা করে দেবো। আর আমিও আপনাকে কথা দিচ্ছি, ওই সর্বহারা যদি সত্য অর্জনের সন্ত্রাস করে, তাহলে আমি সর্বপ্রথম ছুটে যাবো সিআইডি অফিসে। তার আগে চন্দ্রা দেবীর ডেড বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে চলুন হাসপাতালে। হাসপাতাল থেকে পোস্টমর্টম রিপোর্টে প্রমাণ হয়ে গেছে চন্দ্রাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে, আর সেই হত্যার নায়ক গজেন্দ্র।
পুলিশ ওকে খেপা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। ওর শপিং মল আর নার্সিং হোম সিল করে দিয়েছে পুলিশ। গজেন্দ্র পুলিশের নজরকে এড়িয়ে কোথাও একটা আত্মগোপন করে লুকিয়ে আছে। কিন্তু কিন্তু আমি ওকে যতটা জানি, সুযোগ পেলে ও আবার ঝাঁপিয়ে পড়বে এবারের কারণ না কারোর ওপর। দামিনী, দামিনী তুই কোথায় বোন? তুই কি কৌশিক তুমি? চলে এলাম, বোনটা মা হবে শুনে মেঘাকে সঙ্গে করে নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো, কিন্তু মেঘা কোথায়? বাড়িতে ঢোকার সময় রাজের সঙ্গে দেখা হয়ে গেছে, ও রাজের সঙ্গে কথা বলছে। কতদিন আমার বোনটাকে দেখিনি। দামিনী, দেখে যা বোন, তোর জন্য আমি কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো কৌশিক? পায়েস, আমার বোনের সবচেয়ে পছন্দের খাবার। গরিব হলেও সব দাদা চাই এই সময় তাদের বোনকে তাদের পছন্দের খাবার খাওয়াতে। সেটা ঠিক আছে, কিন্তু না না, আপনি কোনো কিন্তু করবেন না মাসিমা। আমি জানি আপনাদের খাবারের ভান্ডারে অনেক দামি দামি খাবার মজুদ আছে, কিন্তু এই গরিব দাদার হাতে বানানো খাবারটা আমার বোনের কাছে অনেক দামি। সে তো বটেই, যে কোনো মেয়েদের কাছে তার বাপের বাড়ির জিনিস তার কাছে মূল্যবান। জানেন তো মাসিমা, বোনটা আমার ছোটবেলায় মাকে হারিয়েছে, মায়ের স্নেহ ভালোবাসা কোনোদিন পাইনি। তাই ওকে যেন আপনারা কেউ ভুল বুঝবেন না। ও যদি কোনো অপরাধ করে থাকে, বড় দাদা হিসেবে আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। এসব তুমি কি বলছো কৌশিক? দামিনী মেয়ে হিসেবে ভীষণ ভালো। তাছাড়া ও যে আমাদের ঘরের লক্ষ্মী, ওরই জন্য রাজা আজ বাঁচার মানে খুঁজে পেয়েছে। আপনি তো রাজার মা, তাই একজন মা হয়ে আর একজন সন্তান সম্ভবা মায়ের মুখে এই পায়েসটা আপনি তুলে দেবেন। ধরুন মাসিমা। মাসিমা, মেঘা কেন এখন আসছে না? আমি একটু দেখে আসি তো। মেঘা, মেঘা। ফুলের মতো নিষ্পাপ মেঘাকেও কলঙ্কের কালি গায়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল গজেন্দ্র, কিন্তু এই কৌশিক সবকিছু জেনে শুনে ওকে স্থির মর্যাদা দিয়েছে। জয় তারা, জয় জয় তারা। কে বাবা আপনি? হিমালয় থেকে তপস্যা করে ফিরছি মা, সদর দরজা খোলা দেখে তৃষ্ণা নিবারণের জন্য এখানে চলে এলাম। একটু কি খাওয়ার জল হবে মা? নিশ্চয়ই হবে, আপনি একটু অপেক্ষা করুন, আপনার জন্য জল মিষ্টির ব্যবস্থা করছি। তোমার হাতে ওটা কি মা? আমার ছোট বৌমা গর্ভবতী, তাই বৌমার দাদা বৌমার জন্য পায়েস নিয়ে এসেছে। অতি উত্তম সংবাদ। শুভ কাজে পায়েস একদম সঠিক জিনিস, কিন্তু এই আনন্দের দিনে তোমার মুখে এত বিষাদের ছোঁয়া কেন মা? আমার জীবনটা যে দুঃখে ভরা বাবা। সুখ কি জিনিস এই জীবনে আমি জানতে পারলাম না, তাই তো ওই মা ডাকতে শুনলে আমার বড় ভয় করে। কেন মা, তোমার মা ডাক শুনতে ভালো লাগে না? লাগে, ভীষণ ভালো লাগে। আমার ছোট ছেলে যখন আমাকে মা বলে ডাকে, তখন আমার সব দুঃখ কষ্ট জুড়িয়ে যায়। আর যখন বড় ছেলে তোমাকে মা বলে ডাকে, তখন কেমন লাগে মা? ওঠে আর মনে হয় এই বুঝি আবার কারো সর্বনাশ করতে হবে। তাহলে একটা ছোট্ট করে সর্বনাশ করে দিয়ে তুমি আমার একটু উপকার করে দাও মা। কি বলতে চাইছেন আপনি? তোমার চোখকে যখন ফাঁকি দিতে পেরেছি, শালা পুলিশের চোখ আমি আরামসে ধুলে দিতে পারবো। ওই দামিনীর জন্য তোমার এই অবস্থা, তাই দামিনী সর বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখবো না। তুমি জানো আমি কি করতে পারি? রাজার মুখে যদি মা ডাক শুনতে চাও, তাহলে দেরি না করে ওই কৌশিকে আনা পায়েসের সঙ্গে এই বিষটা তুমি মিশিয়ে দাও। নয়, হ্যাঁ, পুরো দোষটা কৌশিকের ঘাড়ে চাপবে, তোমার কোনো দোষ হবে না। যদি কোনো ধরো বিষটা, ধরো বলছি, ধরো। তাহলে তুমি তোমার কর্ম করো, আর আমি আড়াল থেকে আমার বৌমার পায়েস খাওয়ার দৃশ্যটা উপভোগ করি। বলি তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা, তোমার মর্ম তুমি করো। আর লোকে বলে জয় জয় তারা, জয় জয় তারা। চলে গেল, কিন্তু আমি এখন কি করব? এই বিষটা যদি পাশের মধ্যে মিশে না দেই, তাহলে আমার রাজাকে খুন করবে। কিন্তু আমি নিজে একজন মা হয়ে আরেক মায়ের মুখে আমি কি করে বিষ তুলে দেব? কিন্তু এই বিষটা যদি বৌমার পাশের সঙ্গে মিশে না দেই, তাহলে আমার রাজাকে না 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 না। আমি ভাবতে পারছি না রাজাকে রক্ষা করার জন্য স্বার্থপর ডাইনির মতো এই বিষটা আমি পায়েসের সঙ্গে মিশিয়ে দিলাম। ভগবান, আমি কি এমন পাপ করেছি যার জন্য একটার পর একটা শাস্তি আমি পেয়ে যাচ্ছি? না না না, এইভাবে কারো জীবন নিয়ে আর আমি খেলবো না। ও মা,
আরে দামিনী কোথায় গেল? ওদিকে কৌশিক দা মেঘা এসে গেছে, দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে, আর ওই পায়েসটা দিয়ে গেছে। পায়েস? মা একটু আমায় খাইয়ে দাও পায়েসটা। না না বাবা না, ওই পায়েস তুই খাবি না। আরে বাবা তুমি জানো ছোটবেলা থেকে পায়েস খেতে আমি কত ভালোবাসি, কতদিন তোমার হাতে খাইনি, একটু হাতে করে খাইয়ে দাও না। এরকম করছো কেন? না মানে বৌমার নাম করে বৌমার দাদা পায়েসটা বানিয়েছি তো, তাই শুধুমাত্র বৌমাই এই পায়েসটা খাবে, অন্য কেউ খেলে বৌমার অকল্যাণ হবে। আচ্ছা বাবা ঠিক আছে, এটা তোমার বৌমাই খাবে শুধু। রাজা কি হলো মা, তুমি কাঁদছো কেন? কেন যে কাঁদছি সেটা তুই বুঝবি না বাবা, কি যে সারাদিন কেঁদেই চলেছে, কিছুই বুঝি না। দামিনী গেলে কোথায়? এদিকে এসো দামিনী। আরে কেন এইভাবে তাড়াহুড়ো করে কেউ দৌড়ে আসে কেন? কি হবে? কেন মানে ওর কিছু হয়ে গেলে? বাবা কি চিন্তা! চিন্তা মানে আমার বাচ্চার জন্য ওনার কি চিন্তা! চিন্তা হবে না, ও কি তোমার একা? ও তো আমারও। মোটেই না, ও শুধু আমার। মোটেই না, ও আমার। কি জোরে মেরে দিয়েছে, আমাদের ঝগড়া শুনে দুম দুম করে মেরে দিয়েছে। না শোনা, তুমি শুধু আমার একার নয়, তুমি তোমার বাবারও। এই ও তোমার সাথে কথা বলে? বলে তো। এই আমার সাথে বলবে, আমি ওর সাথে কথা বলবো। বলো কি বলবো? তোমার যা খুশি তাই বলো। হ্যালো হ্যালো, আমি তোমার বাবা বলছি, শুনতে পাচ্ছ তো? হ্যালো। তুমি কি ফোনে কথা বলছো? এদিকে এসো, কানটা পাতো। কিছু শুনতে পাচ্ছো? কই না তো। তাহলে মনে হয় এখন ঘুমাচ্ছি। ঘুমিয়ে পড়েছে? এই বলছি ও কি খায়? এই দাঁড়ো দাঁড়ো, খাওয়ার কথা মনে পড়েছে, কৌশিক দা ছিল দিকে। তাই নাকি? দাদা এসেছিল? এসেছিল তোমার জন্য পায়েস নিয়ে এসেছে, হ্যাঁ করো, খাইয়ে দিই আমি। আমি একা খাবো নাকি? তুমিও খাও। আরে বাবা এটা বাচ্চার মঙ্গলের জন্য, তোমাকেই খেতে হবে। আমি আমি তোমায় খাইয়ে দিচ্ছি, তুমি হ্যাঁ করো, আগে পায়েসটা খাও। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। পায়েস খাওয়ার বিরতি? একটুখানি তাড়াতাড়ি আসবে, আমি এখানে আছি। বলে বৌদি কি বলছিলে? ওই পায়েসটা তোমরা কেউ খাবে না। কেন বৌদি? ওই পায়েসে বিষ মেশানো আছে। বিষ? কি বলছো বৌদি? এই কথাটাই তো তখন থেকে বলতে চেয়েছিলাম। কিন্তু পায়েসটা তো বানিয়েছে দাদা। আমি বানিয়েছিলাম, কিন্তু তো শাশুড়ি তো বিষ মিশিয়ে দিয়েছে। কি বলছিস দাদা? আমি নিজের চোখে ওনাকে বিষ মেশাতে দেখেছি ওই পায়েসের মধ্যে। পায়েসের বাটি হাতে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আসবে না, খেয়ে নেবো আমি। রাজা এই দাদা বলছিল যে আমাদের বাড়িতে নাকি একটা নিয়ম আছে। তোমার বাড়ির আবার নিয়ম আছে? হ্যাঁ গো, আর সেটা হলো এই বাড়ির যে শাশুড়ি মা সর্বপ্রথম নাকি আগে তাকেই পায়েসটা খেতে হবে। মানে এই বাড়ির যে বয়স্ক মা তাকে আগে খেতে হবে, এটাই বাচ্চার মঙ্গল। ঠিক আছে মা, আমাকে ডাকছি। ও মা, মা একবার এদিকে এসো তো। বল বাবা, কি বলছিস? বলছিলাম যে ওদের বাড়ির একটা নিয়ম আছে, বাচ্চার মঙ্গলের জন্য এই পায়েস যে আগে এই বাড়ির সবচেয়ে বড় মা তাকে খেতে হবে, এটাই বাচ্চার মঙ্গল। হ্যাঁ করো মা, খাইয়ে দে। না ওই পায়েস আমি খাবো না। কেন মা? পায়েসটা আপনি খান না, তারপরে আমি খাচ্ছি। না না না, ওই পায়েস আমি খাবো না। এরকম করছো কেন? একটু পায়েস খেলে যদি বাচ্চার মঙ্গল হয়, তুমি হ্যাঁ করো না, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা তুমি কি চাও না আমার বাচ্চার একটু ভালো হোক বলো? হ্যাঁ চাই, কিন্তু কোনো কিন্তু নয় মা, কোনো কিন্তু নয়। আপনি পায়েসটা খান, তারপরে আমি খাই। না, ওই পায়েস আমি খাবো না, কারণ ওতে বিষ মেশানো আছে। হ্যাঁ, আমি ওই পায়েসে বিষ মিশিয়েছি। কেন তুমি এই পায়েসে বিষ মিশিয়েছো? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম শব্দটি উচ্চারণ হয় মা। আপনিও যেদিন প্রথম এই বাড়িতে এসে রাজাকে কোলে তুলে নিয়েছিলেন, রাজাও তো আপনাকে ডেকেছিল মা। সেই মা হয়ে আর এক মায়ের সন্তানকে এইভাবে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন কেন মা? কেন বলুন, এ জবাব দেন মা, জবাব দেন। কি অপরাধ করেছিল আমার মনটা যে ওকে আপনি বিষ দিয়ে মারতে চেয়েছিলেন? কেন বললেন এই জঘন্য কাজ? চুপ করে না থেকে আমাদের কথার উত্তর দিন। চুপ করে থেকো না মা, বলো তুমি এই পায়েসে বিষ মিশিয়েছো কেন? বলো। গজেন্দ্রের ভয়ে, ও যে তোকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল বাবা। আমাকে বাঁচানোর জন্য এই পায়েসে বিষ মিশিয়েছো মা? আমাকে বাঁচানোর জন্য আমারই সন্তানকে মেরে দিতে গিয়েছিলে মা? কেন মা, কেন? সন্তান স্নেহে অন্তই আমি কষ্ট করে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। বৌমা, তুমি সেদিন গজেন্দ্রের পরিচয় জানতে চেয়েছিলে না? তাহলে শোনো, আজ পর্যন্ত যে কথা আমি কাউকে বলিনি, আজ বলছি সে কথা। গজেন্দ্র আমার গর্ভের সন্তান নয়, ওকে আমি পতিতা পল্লী থেকে কুড়িয়ে পেয়েছিলাম। ও একটা জারজ সন্তান। জারজ সন্তান? গজেন্দ্র, তুমি
তোমার সঙ্গে যে ভালোবাসার বন্ধন ছিল, তোমার সঙ্গে মা ছেলে যে সম্পর্কের বাঁধন ছিল, আমার জন্ম পরিচয় দিয়ে সে মায়ার বাঁধনটা তুমি একটা কথায় ছিঁড়ে ফেলে। আমার জন্য তুমি অনেক অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছো, অনেকের কাছে অনেক অপমান লাঞ্ছনা সহ্য করেছো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তোমার কাছে শেষবারের মতন একটা ছোট্ট অনুরোধ রাখছি, একবার তুমি আমাকে মা বলে ডাকবার অধিকার দাও। গজেন্দ্র, মা, গজেন্দ্র, আমি গজেন্দ্র প্রতাপ চৌধুরী, কখনো হাততে শিখে চিরকাল জিতে এসেছি। আজ তোদেরকে লাশ ফেলে দিয়ে সেই লাশের পাহাড়ে আমি প্রলয় নৃত্য করবো। আমি করবো রে। তুই আমার জীবনে কালি ঢেলে দিয়েছিস, তাই তোকে মারবো আমি। এই শয়তান, তুই আমাদের জীবনে ইতি টানতে চেয়েছিলি না? আজ আমরা সবাই মিলে তোর জীবনে ইতি টানবো। আমাকে বাঁচতে দাও দামিনী, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও। বাঁচবি না, বাঁচবি না রে শয়তান, বাঁচবি না। এতদিন তুই সবাইকে মৃত্যু যন্ত্রণা দিয়েছিস, এবার সেই যন্ত্রণা তুই নিজে ভোগ কর। আপনার আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, ওকে আইনের হাতেই ছেড়ে দিন। সেটা সম্ভব নয়, কারণ চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। সরলতার সুযোগ নিয়ে ঘরে এনেছি আপনজন। অমানবিকতার অত্যাচার দিয়ে সে হয়েছে ঘরের শত্রু বিভীষণ।